প্রিয় দর্শক, আপনাদেরকে লাইভে স্বাগত জানাই। যথারীতি আপনি না, এখনও যুক্ত হন নাই দর্শকরা, আমরা একটু অপেক্ষা করি। মোটামুটি এবার মনে হচ্ছে সবাই যুক্ত হয়েছেন। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাই। আজকের এই পর্বটি থাকবে ইসলামিক সন্ত্রাসবাদ আসলে কতটা মুসলমানদের জন্য ভয়ঙ্কর সেই বিষয়ে, এবং আমাদেরকে আলোকিত করবেন, এই বিষয়ে বিশ্লেষণ করবেন আশফাকুর রহমান। আশফাকুর রহমান ভাই, আপনাকে স্বাগত জানাই। আজাদ ভাই, আপনাকেও অনেক ধন্যবাদ আজকের এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। মূলত এই টপিকটা আসলে এমন একটা পরিস্থিতি বর্তমানে তৈরি হয়েছে যে আসলে এই টপিকটা নিয়ে এখন একটু কথা বলাটা আমাদের জন্য খুব জরুরি হয়ে গেছে। কারণ এটা শুধুমাত্র যে একটা বিচ্ছিন্ন টপিক বা যে হঠাৎ একটা ঘটনা ঘটলো মানে অনেক দিন পরে, বিষয়টা এরকম না। ইট হ্যাজ টার্নড ইনটু আ প্যাটার্ন। এবং প্রবলেমটা হলো ঘটনা তো ঘটতেছিল, আমরা তো দেখতেছিলাম যে ইটস বিন হ্যাপনিং, এবং এইটার যে কনসিকুয়েন্স ঘটনা ঘটার ফলে এটার যে মানে ব্লো ব্যাকটা এখন সাধারণ মানুষ, নিরীহ মানুষ, নন ভায়োলেন্ট ইমিগ্রেন্টস বলেন, নন ভায়োলেন্ট মুসলিম বলেন, সবার উপরে এসে পড়তেছে। ইভেন যারা মুসলিম না তারাও সাফার করতেছে। তো আমরা একটু ফার্দার আলোচনার খাতিরে আমরা যখন সামনে যাব উইল জি, আমি একটু talk দর্শকদের, about it. জি থ্যাংক ইউ, আমরা দর্শকদের একটু বলে বলে দিই যে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি সম্ভবত প্রতীকী ছবি। এটা কি আসলে কি ঘটেছে? বেলফাস্ট নামে একটি জায়গা, শহর। তো সেই বেলফাস্টে স্টিফেন ওগিলভি নামের একজন ব্যক্তিকে এই এই 4 দিন আগে, অর্থাৎ জুন মাসে, একটি গুরুতর ছুরিকাঘাতের ঘটনায় তাকে পড়তে হয়েছে, এবং যথারীতি হামলাকারী একজন মুসলমান, এবং তিনি সুদানের নাগরিক। এই আয়ারল্যান্ডে তিনি অ্যাসাইলাম সিক করেছিলেন, এবং সেই যে অভিযুক্ত, তার বয়স 30 বছর, তার নাম হাদি হাদি আলোদিদ। হাদি আলোদিদ হামলা করেছে স্টিফেনের উপরে, এবং এটা কিন্তু হত্যা চেষ্টা, আল্লাহ আকবার, নারায়ে তাকবীর যেটা করা হয়। তো স্টিফেন ওগিলভির মাথা, মুখ, ঘাড় এবং পিঠে গুরুতর আঘাত পান। মানে বুঝতেই পারেন, আশেপাশের মানুষরা তাকে না বাঁচালে, উদ্ধার না করলে তিনি অবশ্যই ওই হাদির ভাষায় জাহান্নামে চলে যেতেন। তো স্টিফেন কিন্তু একটি চোখ হারিয়েছেন, এবং এখন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। যেটা বলছিলাম, পথচারী এবং স্থানীয় কয়েকজন তাকে যদি উদ্ধার না করতো এই আল্লাহর বান্দার কাছ থেকে, তাহলে তো তিনি আর কি আর বলার। এবং এই ঘটনাকে কেন্দ্র করে বেলফাস্টে ব্যাপক অস্থিরতা, দাঙ্গা, ভাঙচুর, মানে দোকান পুড়িয়ে দেওয়া, গাড়ি ঘর পুড়িয়ে দেওয়া। এবং এটার কারণ হচ্ছে যে কেন ইমিগ্রেশন, মানে এই ধরনের সন্ত্রাসীদেরকে ব্রিটেন, আয়ারল্যান্ড তারা কেন আনছে, এবং তাদের কারণে কেন স্থানীয়রা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটাই হচ্ছে মুদ্রা কথা। আমরা বিস্তারিত আশফাকুর রহমান ভাইয়ের কাছ থেকে জানবো। আশফাকুর রহমান ভাই, আমাদের একটু বলেন তো কী ঘটেছে? এই ধরনের নৃশংসতার ভিডিও, ছবি যদি আপনি চান দেখাইতেও পারি, কিন্তু আপনি যদি আমাদের বলেন তাতেও হবে যে আসলে ঘটনাটা কি, আমরা তারপরে ওই প্রসঙ্গের সাথে সাথে আগাচ্ছি। আসাদ ভাই, আলোচনাটা প্রপারলি শুরু করি। দর্শকদেরকেও ধন্যবাদ আজকের বিষয়টা নিয়ে আমাদের কথাগুলো শোনার জন্য। আমি আপনাকে একটু এই ঘটনার স্পেসিফিকটা দেই। আমি নিজেও এটা নিয়ে গতকাল একটু কথা বলেছি, বিকজ আই ওয়াজ ডিস্টার্বড অনেস্টলি। শুধুমাত্র যে এই হাদি ভাই একজনের ঘাড়ে চড়ে তার স্ববর্গীয় মরবর্গীয় সুদানিস হাদি ভাই ছিঁড়ে ফেলতেছে, বিষয়টা এটা নিয়েও শুধু যে ডিস্টার্ব তা না, তার যে কনসিকুয়েন্স সেটা নিয়েও আমি প্রচন্ড ডিস্টার্ব ছিলাম। কারণ দিন শেষে পিপলস লাইভস আর ইন স্টেক ইন সাম এক্সটেন্ট। সো প্রথম থেকে একটু বলি, সেটা হলো নর্দার্ন আয়ারল্যান্ড সম্পর্কে আমাদের একটু আমাদের দর্শক বা আমরা যারা আমরা শুনছি তাদের সম্পর্কে আমি একটু বলে নিই, না হলে আপনারা আসলে হোয়াই নর্দার্ন আয়ারল্যান্ড আজ আ লিটল বিট এক্সেপশনাল দেন দ্য মেইনল্যান্ড গ্রেট ব্রিটেন, এই জিনিসটা আমরা আসলে বুঝবো না। নর্দার্ন আয়ারল্যান্ডের হিস্টোরিক্যাল রেকর্ডই হলো রায়টের। তারা মনে করেন বছরের পর বছর, দশকের পর দশক তারা রায়ট করে গেছে। এবং বিশেষ করে বেলফাস্ট, যেটা নর্দার্ন আয়ারল্যান্ডের ক্যাপিটাল, মূলত এক সময় তো পুরো আয়ারল্যান্ডটা একসাথে ছিল। পরে যখন ব্রিটিশরা ওই জায়গাটা ইনভাইট করে এবং একটা সময় যখন ব্রিটেন ছেড়ে চলে আসে,
তখন দুইটা গ্রুপের মধ্যে, এদের মধ্যেও কিন্তু ভাই আবারও বলি, হুম এই গ্যাঞ্জামের রুটেও কিন্তু এই আব্রাহামিক রিলিজিয়ন গুলো আছে। এদের মধ্যে গ্যাঞ্জাম ছিল। ওলচেস্টার একটা জায়গা আছে, ওলচেস্টার প্রোটেস্ট্যান্ট এবং আইরিশ ক্যাথলিকদের মধ্যে ঝামেলা। এটাকে ওরা ওই যে মনে আছে বাংলাদেশে জামাত শিবির যেভাবে পাকিস্তান আর বাংলাদেশের বিষয়টাকে গ্যাঞ্জাম ডাকে না, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, তো ওরা ওদের ভাষায় এটাকে বলে দ্য ট্রাবল, ওকে মানে গ্যাঞ্জাম সোজা বাংলা। এবং এটা কিন্তু 30-40 বছরের ঘটনা, একদিন দুই দিন ধরে ঘটছে তা না। এবং এটা নিয়ে আমি বললে শেষ করতে পারবো না, বুঝতেছি না, ইটস বিন ভেরি ভায়োলেন্ট। এবং একটা গ্রুপ সবসময় চাইছে ইউকের সাথে থাকতে, দে ওয়ার লয়াল টু দ্য কিং কুইন। আর একটা গ্রুপ চাইছে ইউনাইটেড আয়ারল্যান্ডে চলে যাইতে। এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে এবং পরবর্তীতে এটাকে মিটিগেট করার জন্য নর্দার্ন আয়ারল্যান্ড এবং যেটা মেইনল্যান্ড আয়ারল্যান্ড বা রিপাবলিক অফ আয়ারল্যান্ড, তার বর্ডার কিন্তু ওয়ার্ল্ডের যে কোনো কনভেনশনাল বর্ডার, ইভেন ওপেন ইউরোপিয়ান ইউনিয়নের যে বর্ডার, তার চেয়েও লিবারেল। মানে ইউ উইল নেভার রিয়েলাইজ দ্যাট ইউ আর ক্রসিং এনি বর্ডার্স, দিস ইজ হাউ দ্য বর্ডার বিটুইন দিস টু প্লেস। দুটো কিন্তু দুই দেশ, একটা আয়ারল্যান্ড একটা ইউকে, বাট নর্দার্ন আয়ারল্যান্ড ওর মতো করে চলে, ওর নিজস্ব অনেক কিছুতেই। ওরা মেইনল্যান্ড ব্রিটেনের চেয়ে একটু, মানে গ্রেট ব্রিটেন, নর্দার্ন আয়ারল্যান্ড ইজ নট এ পার্ট অফ গ্রেট ব্রিটেন, নর্দার্ন আয়ারল্যান্ড ইজ এ পার্ট অফ ইউকে, কিন্তু ওরা আয়ারল্যান্ডের সাথে অনেক কিছু শেয়ার করে। তো এইরকম একটা জায়গায় আমাদের হাদি মানে হাদি আদুলুলু, সে সুদান থেকে প্রথমে ভুয়া পাসপোর্টে, আপনারা অনেকেই বুঝবেন আমি মানে কি ধরনের প্যাটার্ন বলতেছি, সে প্রথমে ইউরোপে ঢুকে, সে ফ্রান্সে যায়, সেখান থেকে যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে ফ্রি ট্রাভেল করা যায়, তাই সে সেইভাবে আয়ারল্যান্ডে যায়। এবং 2023 সালে সে নর্দার্ন আয়ারল্যান্ডের ওপেন বর্ডারে জাস্ট বাসে করে, আমরা যেরকম ঢাকা সিটিতে বাসে বা মেট্রোতে করে চলি, সেভাবে সে আয়ারল্যান্ডে ঢুকে গিয়ে বলে যে তার দেশ সুদানে সিভিল ওয়ার শুরু হয়েছে। আপনার যদি মনে হয় 2023 সালের দিকে, ওই যে তখন মানে আরএসএফ আর যে আর্মি, ওই যে সুদানিজ আর্মির মধ্যে যে ঝামেলাটা প্রচন্ড আকারে শুরু হলো, মানে ঝামেলাটা শুরু হয়েছে একটু আগেই, 2000 আমি যদি ভুল না করি 22-এর দিকে শুরু হয়েছিল। সুদানে যে প্রবলেমটা এখনো চলতেছে, যেটাতে আমাদের প্রাণের প্রিয় দুবাই ভাই, কাতার ভাইরা প্রচন্ড টাকা পয়সা দেয় মানুষ মারার জন্য আর কি। তো সেই ঝামেলার দোহাই দিয়ে সে বলল আমি ওই আক্রান্ত, আমি যুদ্ধগ্রস্ত দেশ থেকে আসছি, আমাকে আশ্রয় দাও। এবং ইউকে গভর্নমেন্ট তাকে খুব ফাস্ট ওয়েতে আশ্রয় দেয়। তো সে সেই 2023 সালে আশ্রয় পায়, 5 বছরে তাকে ফুল ওয়ার্ক রাইট, ইনক্লুডিং একটা ব্রিটিশ সিটিজেন যা যা পাওয়ার আছে সবকিছু তাকে দেওয়া হয় ওয়ার্কিং রাইট ধরে। কিন্তু সেই ভদ্রলোক কোনো কাজ টাজ করে না, সেখানে বেনিফিটে থাকে, খায়। তো সেই ভদ্রলোক, আমরা জানি না কেন আক্রমণ করছে, রাত্রে বেলা ওই আপনি যেটা এতক্ষণ বর্ণনা করলেন, ঘাড়ের উপর চড়ে, এবং প্রচন্ড। এখন এখানে আল্লাহু আকবার বলা, এবং এটা নিয়ে আমিও শুনেছি একটা ভালো, মানে মিডিয়াতে ওয়াইড স্প্রেড ডিসকাশন আছে যে আল্লাহ আকবার বলে সে ছুরি চালিয়েছে। বাট আমি গতকাল আমার ভিডিওতেও আমি কথাটা বলিনি, আমি অ্যাভয়েড করে গেছি, কারণ প্রথমত এটা আন্ডার ইনভেস্টিগেশন ম্যাটার, এবং পুলিশ এই বিষয়টা নিয়ে খুব সেন্সিটিভ। এবং আমিও, এটা যে শুধু আন্ডার ইনভেস্টিগেশন এই জন্য, আমিও সেন্সিটিভ, কারণ এই বিষয়টাকে কেন্দ্র করে, যেটা আমি আমার আলোচনার পরবর্তীতে যাব, যে মেইন কনসার্ন কি, মানে শুধু ইসলামিস্টদের ঝামেলাটা না, এর পাশাপাশি যে আরো একটা ঝামেলা জন্মাচ্ছে, সেটা নিয়ে আমি আলোচনা করব। এটাকে ইউজ করে অনেক মানুষজনের, মানে যার যার তো এজেন্ডা আছে, বুঝেন না, ওই যে ঘর পোড়ায় সবাই তো একটু ইয়া পোড়া খাইতে চায়, আলু পোড়া খাইতে চায়। তো সব ভাই, ইন এভরি পিপল, মানে নর্দার্ন আয়ারল্যান্ডও আছে তারা, ব্রিটেনও আছে তারা। তো এবং এই আলু পোড়ার অবস্থাটা বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের মতো হয়ে গেছে, কালার রেভুলেশন টাইপ। একটা টাইম পর্যন্ত ইউকের রাস্তায় মানুষজন অর্গানিক প্রোটেস্ট করছে ইন এগেনস্ট ইসলামিজম, এগেনস্ট দ্য শারিয়া, দ্য র্যাডিক্যাল প্র্যাকটিস, তারপর কালচার নষ্ট করে ফেলা। কিন্তু এবার যে জিনিসটা হয়েছে, এইটাকে ইউজ করে একটা সার্টেন গ্রুপ, আই ডোন্ট নো, কারণ আমি দেখলাম যে এখানে যারা ইসলামিক র্যাডিক্যাল অ্যাডভোকেসি লবিস্ট গ্রুপ আছে, যেমন 5 পিলার, তারপর হিজাব, মোহাম্মদ হিজাব, এদের কারণ আপনি হয়তো জেনে থাকবেন, দর্শকও দেখতে পারেন। এরা এটাকে কেন্দ্র করে আবার দেখো দেখো আমাদের মুসলিমদেরকে মেরে ফেলতেছে। মজার কাহিনী হলো, একটা মুসলিমদের এই আন্দোলনটা বা এই আক্রমণটা আল্লাহ আকবার বলে হইছে,
এটা নিয়ে যারা মানে ঝামেলা করতেছে তারাও এটা দাবি করে নাই, কিন্তু এখনো পুলিশও কনফার্ম করছে যে উই আর স্টিল নট শিওর যে there any terrorism or religious thing or it's a just individual attack. They don't know anything about it, but পাওয়া গেলে they will tell it. ওরা কিন্তু এই কথাটা বলছে। তো আমি যেটা খেয়াল করছি এইখানে মূলত ব্রডার ক্ষেত্রে ইমিগ্রেন্ট, ইলিগাল ইমিগ্রেন্ট, বোটে করে আসা, আমি আমাদের লাস্ট ভিডিওতে বলতেছিলাম যে অ্যাজাইলাম সিস্টেমকে কিভাবে মিসইউজ করে ইকোনমিক ইমিগ্রেন্টরা, গেমাররা, আপনি তখন আপনার নিজের এলাকার কথা বলতেছিলেন। এই গেমাররা আসলে পুরা মানে পরিস্থিতিটাকে এবং যখন দেবালয়ে লোকালয়ে আগুন লাগে তখন তো দেবালয় মুক্তি পায় না। তো এটা কিন্তু এখন আর মানে ওই যে মানে লিগেল ইলিগেল আর নাই। নর্দার্ন আয়ারল্যান্ডে পরবর্তীতে সার্টেন গ্রুপ হিট লিস্ট তৈরি করে একদম মনে করেন লিস্ট বের করে দিছে এই রোডে এই এলাকায়, যেমন এটা আসলে বোঝা যায়। আপনিও দেখেন বাংলাদেশে আসলে যেখানে আমাদের এথনিক মাইনরিটি থাকে আমরা কিন্তু জানি তার একটা এরিয়াতে থাকে। আপনি ঢাকাতে আপনি যদি যান একটা বিশাল এথনিক মাইনরিটি গ্রুপকে কিন্তু আপনি পাবেন কালাচাঁদপুরের ওদিকে। আপনি যদি মানে এরিয়াগুলো যে নতুন বাজার, কালাচাঁদপুর এই সাইডে একটা থাকে, তারা একটা চেষ্টা করে তারা তাদের কমিউনিটির সাথে থাকতে, রিলেটিভিলিটি, ফুড হ্যাবিট, কালচার, এনিথিং। তো এই দেশগুলো তো ওরকমই। তো ওরা ওরকম খুঁজে খুঁজে ওই ধরনের বাড়িঘরগুলোতে প্রচন্ড আগুন দিছে। প্রথমে নর্মাল প্রোটেস্ট করছে, তারপর মারপিট করছে, পুলিশকে আক্রমণ করছে এবং জিনিসপত্রগুলা এতটাই আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। এবং পিপল লাইক ইলন মাস্ক, আমরা তো সবাই তো আমাদেরকে ইসরায়েলের দালাল মনে করে, আমেরিকার দালাল মনে করে, বাট আমরা যে আসলে দিন শেষে আমেরিকা বা ইলন মাস্ক এদেরকে দুই চোখে আমরাও দেখতে পারি না, এটা তো আর অনেকে বোঝে না। ইলন মাস্ক এই জিনিসটাকে হারনেস করে তার নিজস্ব পলিটিক্যাল এজেন্ডা আছে বিভিন্ন জায়গায়, কারণ আলটিমেটলি সে সেন্সেশনের মাধ্যমে তার নিজস্ব ইনভেস্টমেন্টকে ম্যানিপুলেট করে, অনেক কিছুই আছে। সে এটাকে ট্রিগার করছে, বিভিন্ন ধরনের পলিটিক্যাল লোকজন এটাকে ট্রিগার করছে। খুবই বাজে অবস্থা বেলফাস্টের এবং এইটাকে কেন্দ্র করে আবার এই যে ইসলামিক হার্ডকোর র্যাডিক্যাল গ্রুপরা আমাদের মুসলিমদেরকে আক্রমণ করা হচ্ছে, আমাদের মুসলিমদেরকে। মজার কাহিনী হলো এই জায়গায় আলাদা করে মুসলিমদেরকে আক্রমণ করা হচ্ছে না। এই জায়গায় আমি নিজে বেশ কয়েকজনের সাথে কথা বলেছি এবং আমি ফলো করছি। এই দেশে মানে এই জায়গাটাতে মূলত যেহেতু সে আফ্রিকান ছিল, কিছুটা ব্ল্যাক কমিউনিটি টার্গেটেড হয়েছে। মানে ব্ল্যাক কমিউনিটি মানেই মুসলিম না, এটাও মানে তাদের ভুলে যাওয়া উচিত না, কারণ ইসলাম তো ব্ল্যাক কমিউনিটিতে অনেক পড়ে গেছে। তাদের তো আলাদা নিজস্ব ধর্ম আছে, প্রচুর ক্রিশ্চিয়ান নেশন আছে, বরঞ্চ ইসলাম গিয়ে ব্ল্যাক কমিউনিটি বা আফ্রিকার মানে স্লেভ ট্রেডটাকে আরো খারাপ করেছে। যাই হোক, তো এইভাবে এখন এরা এই কাজটা করে পুরা কমিউনিটি বা সোসাইটিকে পোলারাইজড করে ফেলতেছে। এবং আপনি খেয়াল করে দেখেন অনেকেই আছে, এই আমি চিনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে থাকে, যারা এই ধরনের হার্ডকোর র্যাডিক্যাল মারামারি এই জিনিসগুলোকে পছন্দ করে না, কিন্তু কন্টিনিউয়াস আপনি যখন পারসিকিউটেড হবেন একটা টাইমে গিয়ে কিন্তু আপনাকে একটা সাইড নিতে হবে। এভাবে যদি বাড়ি ঘরে আগুন দেওয়া শুরু করে, দেখেন বাড়ি ঘরে যখন এইভাবে আগুন দেওয়া হয় তাহলে কিন্তু আর শরিয়াপন্থী আর এই প্যাট্রিয়ট বা ন্যাশনালিস্ট যেটাই দাবি করুক তাদের মধ্যে কিন্তু আসলে ফান্ডামেন্টালি কোনো পার্থক্য থাকে না। এই জিনিসটা আমি আশা করি এখানকার মানুষ বুঝবে, কারণ পলিটিক্যালি লিডারশিপ যারা আছে, এক লিডারশিপের কেউ এটাকে এন্ডোর্স করে নাই, সবাই এটাকে মানে হাইলি কন্ডেম করেছে বোথ জিনিসটাকেই, ওই হাদির মেরে ফেলাটাকে। তো আলটিমেটলি এইটার কারণে যেটা হবে কমিউনিটি এফেক্টেড হবে হলো, দেখেন আস্তে আস্তে এমনিতেই নর্দার্ন আয়ারল্যান্ডে মানুষজন থাকতে চায় না। নর্দার্ন আয়ারল্যান্ড হলো ইউকের সবচেয়ে লেস মাইগ্রেন্ট পূর্ণ এলাকা, ওদের 5 না 6% পপুলেশন ইজ অলরেডি মাইগ্রেন্ট। তো কতটুকু মাইনরিটি ওরা। কিন্তু এখানে অ্যালার্মিং পার্ট কোথায় আমি কিন্তু খেয়াল করতেছি অলরেডি এখানকার যে সোশ্যাল মিডিয়া বাবেল বা আমি তো মানে মুমিনদের বা বট টাইপের, এখানে ওইভাবে বট না হলে ওদের তো গ্রুপ আছে এখানে, তারা কিন্তু অলরেডি মানে কথা তুলতেছে, দেখছো আমরা এই জন্যই বলি যে কোথাও গিয়ে আগে আমাদের কমিউনিটি তৈরি করতে হবে, আমাদের ওই এলাকায় আমাদের এটা করতে হবে ওইটা করতে হবে, মানে সোজা বাংলা হলো এলাকায় নিজেদের সব নিয়ে ফেলতে হবে, নাইলে আমাদের সাথে এরকম হবে। তো দেখেন কয়েকদিন আগে শিখ কমিউনিটি নিয়ে একটা ঝামেলা হয়েছে, ওই ঝামেলাটা কিন্তু মিটে গেছে। শিখ কমিউনিটি প্রপারলি বিষয়টাকে ডিল করছে, তারা নিজেরা জানাইছে যে এই ভদ্রলোক হি ইজ আ
মানে কালপ্রিট ফর আওয়ার ওন সোসাইটি, হি ইজ আ ব্ল্যাক শিপ, উই রিপোর্টেড হিম টু দ্য পুলিশ, এবং তারা এভিডেন্স দেখাইছে যে একে নিয়ে তো আমরাই পুলিশের কাছে বছর খানেক আগে রিপোর্ট করছি, পুলিশ অ্যাকশন নেয় নাই। সো আলটিমেটলি পিপল লাইক টমি রবিনসন, যারা একদম হার্ড মানে সো কল্ড বিবিসি অ্যান্ড আদার মিডিয়া বলে থাকে যাদেরকে ফার রাইট, তারা পর্যন্ত মানে সোশ্যাল মিডিয়াতে এসে বলতেছে যে সিক পিপল আর গুড পিপল, they are patriot, they love the country, they serve in the military, they are honest, they are good businessmen, they are good neighbors, good community saving people, don't hurt them, don't take it to the sick। এই লোকটাই কিন্তু বলতেছে। তো মূলত আসলে ওই যে জগা খিচুড়ি পাকাইতে পাকাইতে এমন একটা পরিস্থিতিতে গেছে, এটা 2 দিন পরে মানে এখানে যারা মনে করেন এন্টি ইসলামিস্ট মুভমেন্ট করতেছে তাদের কন্ট্রোলও রাখতে পারবে না। ইফ দে ক্যান নট চ্যানেলাইজ দ্য ন্যারেটিভস, দে ক্যান নট চ্যানেলাইজ দ্য ডিসকোর্স, যে কি নিয়ে আলোচনা হচ্ছে, মানুষ যেন ডিরেলড না হয়ে যায়। যেটা ইসলামিস্ট অ্যাটাক না সেটাকে ইসলামিস্ট অ্যাটাক বলে র্যাডিক্যাল ওই 5 পিলারের হাতে একটা প্রোপাগান্ডা করার হাতিয়ার তুলে দেওয়ার কোনো মানে হয় না, বুঝছেন না? তখন আপনি চিন্তা করে দেখেন যারা এক্সট্রিমিস্ট তারা সাধারণ একটা ইউনিভার্সিটি পড়ুয়া ছেলেকে কিভাবে রিক্রুট করে। দুনিয়াতে বিভিন্ন জায়গায় মুসলিম ভিকটিম হয়ে যাচ্ছে, সত্য মিথ্যা সব আগে ওরে খাওয়াই তো ওরে নিয়ে আসে, যে সে কনভিন্স হয়ে যায় আই উইল গো অ্যান্ড আই উইল ডাই বিকজ অ্যাট লিস্ট হান্ড্রেডস আর ডাইং, আই উইল ডাই টু সেভ হান্ড্রেডস। তো এইভাবে নতুন নতুন টপিকও এদের হাতে তুলে দেওয়া যাবে না। সো আমি মনে করি এই বিষয়গুলো নিয়ে ওভারঅল সবার সার্বিকভাবে মানে ভাবা উচিত। আর একটা জিনিস আমি কালকে মানে আমার ভিডিওতেও বলছি, আমি আপনাদের এখানেও আমি বলতেছি, দিন শেষে আইরিশ বলেন, হোয়াইট বলেন, যারাই বলেন, যত খারাপ হোক এটা ওদের দেশ, পশ্চিম ওদের দেশ ভাই, সোজা বাংলা। আপনি ওদেরকে তো কোথাও ডিপোর্ট করতে পারবেন না, ওদের ক্ষেত্রে ডিপোর্টের প্রসঙ্গ আসবে না। দিন শেষে আপনি যতই লিগ্যাল হন আপনার পর্যন্ত আসবে, সাফার করবেন। তো এখনই সময় জিনিসগুলা হাতের বাইরে চলে না যাওয়ার আগে, মানুষ একদম এক্সট্রিম রাইট আর এক্সট্রিম লেফট মানে সিভিল ওয়ার টাইপের ঝামেলায় চলে যাওয়ার আগে নিজেরা কমিউনিটির এই ঝামেলাগুলোকে আমাদের মিটাইতে হবে। এবং আরব সাজা ছাড়েন, আমি আপনাদের সবাইকে এটাই বলতেছি, আপনি একটা মানে খুবই আনফরচুনেট লাগে যার সৌদি আরবের সাথে কোনো রকমের কানেকশন নাই, বর্ন অ্যান্ড ব্রট আপ ইন মানে ওয়েস্ট কান্ট্রি, family is from somewhere in the not Middle East, in Africa, like Ethiopia বা সোমালিয়া বা সুদান, I understand, সে মনে করেন একদম মানে আরব একটা থোপ পরে ঘুরে বেড়াচ্ছে। অবশ্যই এভরিওয়ান হ্যাজ মানে দেয়ার ওন ফ্রিডম, কিন্তু আমি কিন্তু কোনো লোককে মানে এই ফ্রিডমের এক্সারসাইজ করে ওই আফ্রিকান যে একদম ট্রাইবাল ওই যে পুরো ম্যাক্সি টাইপের একটা ড্রেস আছে সেইটা পড়তে কিন্তু দেখি না। তখন কিন্তু আর এই মানে ফ্রিডম অফ চয়েস তাদের কাজ করে না। সো মানে আমি বলতেছি আমার ফ্রিডম অফ চয়েস আছে বলে আমি কোনো একটা অলিখিত কারণে আমি একটা অপশনই শুধু খাইতে চাইতেছি, দিন শেষে এটাই খাইতেছি, এটা না খাইলে সামাজিকভাবে তার তিরস্কার করতেছি। দিস ইজ নট ফ্রিডম অফ চয়েস, এগুলা ফ্যালাসি, এগুলা থেকে বের হন। আলটিমেটলি মনে রাখবেন এই যে আজকের ঝামেলা দেখেন, এই সুদান থেকে লোকটা বের হয়ে আসছে, এসে এখানে এসে গ্যাঞ্জাম করতেছে। সুদানে এই ঝামেলাটা কে করতেছে? এই দুবাই টাকা দিয়ে এই ঝামেলাটা করতেছে, কিন্তু দুবাইয়ের টাকায় চলতেছে, কিন্তু সুদানে গণহত্যা, গাজার গণহত্যা বুঝি আমরা, কিন্তু সুদানের গণহত্যা আমাদের চোখে পড়ে না, ইয়েমেনের গণহত্যা আমাদের চোখে পড়ে না। তো আলটিমেটলি এই যে ধর্ম অধর্ম এগুলার নামে ভায়োলেন্স গুলা থামাইতে হবে, এগুলো খুব দূর। এবং পুরা ওয়ার্ল্ড পলিটিক্স মেইন যে ইস্যু যেমন গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ, এগুলো থেকে ডিরাইভড হয়ে গেছে। সবাই এখন এই ধরনের মানে ভায়োলেন্সের পাগল হয়ে গেছে, এই পার্টিও ভায়োলেন্স দেখাইতে চায়, ওই পার্টিও ভায়োলেন্স দেখাইতে চায়। রিয়েল ইস্যুস আর নট বিন ডেল্ট। আই এম গোয়িং টু স্টপ হেয়ার। এই হলো বর্তমান পরিস্থিতি এবং ঘরবাড়ির অবস্থা। মানুষজন আতঙ্কিত, 3-4 দিন ঘর থেকে বের হয় নাই অনেকে নর্দার্ন আয়ারল্যান্ডে। এবং নর্দার্ন আয়ারল্যান্ড থেকে আসলে কি চ্যানেলটা পার হয়ে এই পারে চলে আসতে ভায়োলেন্স বেশি সময় লাগবে না, কারণ এই পারে তো আগে থেকেই গ্রাউন্ড রেডি হয়েই আছে। এবং এটা মনে রাখবেন, এখানে আসলে কি আপনার ইউরোপ বাদ থাকবে? এটা অলরেডি পর্তুগাল পর্যন্ত পৌঁছায় নাই। হাঙ্গেরিতে ঠিক 5 তারিখ, গত 5 তারিখ ওরা এই যে এই মানে এন্টি ইসলামিস্ট ও ইসলামোফোবিয়া নিয়ে যে সে লর এগেনস্টে আন্দোলনে নামছে না, যে আপনারা এইসব ইসলামোফোবিয়া বলে ইউ আর অ্যাকচুয়ালি ডুইং আ ডিফারেন্ট কাইন্ড অফ রেসিজম। রাইট। আমরা একটু দর্শক বলছেন আজকের বিষয়টা বুঝতে পারছেন না, যারা শুরু থেকে ছিলেন বুঝতে পারবেন। এখন যারা যুক্ত হয়েছেন একটু সংক্ষেপে বলি। এই যে
আমাদের মুসলমান বন্ধুরা বলেন ইসলাম শান্তির ধর্ম, এবং মুসলমানরা যেখানে মেজরিটি, যেগুলো মুসলিম দেশ বা মুসলিম অধ্যুষিত দেশগুলো, সেখান থেকে কিন্তু আসলে ইউরোপে, আমেরিকায়, কানাডায় আশ্রয় প্রার্থনা করেন। তো এটা তো খুব হাস্যকর যে ইসলাম শান্তির ধর্ম, তো তোমার শান্তির ধর্মের দেশ থেকে তুমি আমার দেশে আসছো কেন? বলে আমার দেশে শান্তি নেই, আমার আশ্রয় দাও। তো এই যে অশান্ত করে রাখা, এইটা যদি বন্ধ মুসলমানরা না করে, তাহলে তাদের ব্যাপারে কিন্তু যারা অনেক বেশি নমনীয় ছিল তারাও কিন্তু এখন কঠোর হচ্ছে। যেমন আমি একটা উদাহরণ দেই, বাংলাদেশে রোহিঙ্গারা কিন্তু আশ্রয় নিয়েছেন, তাদের উপরে নির্যাতন করা হয়েছে রাখাইনে, সত্য কথা। প্রায় 12 থেকে 15 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এখন এরা যদি বাংলাদেশে এসে আসার পরে প্রতিদিন, যদিও তারা মাদক চোরাকারবারি বা অনেক খারাপ কাজ করে, আবার বাংলাদেশে আমরা মানুষ এতই ভালো যে সারাদিন গ্যাঞ্জামের মধ্যে থাকি, মানে অন্যরে খারাপ বলবো কই, আমরা নিজেরাই তো খারাপ। ফলে পার্থক্যটা বুঝতে পারতেছি না। কিন্তু ধরেন আপনি ভালো, কিন্তু রোহিঙ্গারা এসে চুরি আপনাদের মারতেছে, খুন করতেছে, আপনি কিন্তু তাদের সহ্য করবেন না, কারণ ওই ল্যান্ড আপনার, আপনি ওখানকার ভূমিপুত্র ভূমিকন্যা। অন্য একটা মানুষকে আপনি আশ্রয় দিচ্ছেন, সে এসে আপনাকে কোপ দিল, তো সেটা কেন মানবে? আপনাকে শুধু পশ্চিমের দেশগুলো তো শুধু আশ্রয় দেয় না, আপনার জীবিকা নির্বাহের জন্য টাকা পয়সা লাগলে, আপনি যদি কাজ না করেন সেই টাকা পয়সাও দেয়, বেসিক যে নিডস এটা। তো অনেকেই করে কি, সুদান বা বাংলাদেশ বলেন, এরা কাজ করে না। তো এই যে তাদের উপর বোঝা, অর্থাৎ যারা কাজ করে তারা ট্যাক্স দেয়, সেই ট্যাক্সের টাকা গভর্নমেন্ট এই যারা আসলে পিছিয়ে পড়া শ্রেণী তাদেরকে অর্থ সাহায্য করে থাকে, বাসস্থান দিয়ে থাকে। তো আপনি তাদের কাজ, তারা কাজ করতেছে, আপনি ওই দেশে গেছেন, আশ্রয় দিছে, আপনারা খাওয়াচ্ছ, এটা তো আসলে ঠিক না। যতক্ষণ পর্যন্ত কাজ করা যায় আপনার করা উচিত। আচ্ছা, খান, খাইতেছেন, ঠিক আছে, তাও বুঝলাম, কিন্তু আপনি তাদেরকে আবার কোপও দিতেছেন, ছুরি চালাই দিতেছেন। এবং বিষয়টাকে ওই শিখের ঘটনার মতো কাকতালীয় ধরতাম, যদি এটা বিচ্ছিন্ন ঘটনা ধরতাম, যেটা তো এরকম হাজারো রিপোর্ট আছে, আল্লাহু আকবার বলে অমুসলিমদের উপরে ছুরি চালাই দেওয়া, অমুসলিমদের উপরে গাড়ি তুলে দেওয়া, বোমা মারা, এই যে 9/11, এই যে টুইন টাওয়ারে হামলা, ওইখানে নিরীহ মানুষ ছিল না? আমেরিকার শাস্তা করার জন্য ওসামা বিন লাদেন যে স্টেপটা নিল, সিভিলিয়ানদের হত্যা করা, বাংলাদেশে ব্লগার কিলিং, যে জিনিসটা নিরাপত্তা বিশ্লেষক এবং অধিকার কর্মী আমাদের আশফাকুর রহমান ভাই এতক্ষণ ব্যাখ্যা করছিলেন। আশফাকুর রহমান ভাই, আম, আমরা বাংলাদেশে ঘৃণার চর্চা দেখি, একটু যদি বাংলাদেশ থেকে ঘুরে আবার এই ওয়েস্টার্ন রাজনীতিতে চাই, যেমন আমি যদি দু একটা ইয়েও দেখাই, আহ, বর্তমানে কিন্তু খুব আলোচনা চলছে রাম মূর্তি, একটি এশিয়ার মধ্যে নাকি সবচেয়ে বৃহৎ রাম মূর্তিটা তৈরি করা হচ্ছে এমন একটা জায়গায় যেটা চিকেন স্নেক, মানে ওই যে 7 সিস্টার্স খেয়ে ফেলবে বলে বারবার এনসিপির গুন্ডারা। তো ওই রংপুর ওই জায়গাটাতেই এটা তৈরি করা হচ্ছে, এবং যে তৈরি করেছিল সে এক সময় ছিল মুসলমান, মানে হিন্দু থেকে মুসলমান ছিল, আবার হিন্দু হয়ে গেছে। আমার মনে হচ্ছে কিছু একটা পলিটিক্সের গন্ধ আমি পাচ্ছি এখন। চিকেন স্নেক কি এলিফ্যান্ট নেক হবে কিনা সেটা আসলে রাজনৈতিক একটা মারপ্যাচ আছে। ইসলামপন্থী সন্ত্রাসীগুলো করতেছে কি, ওই মূর্তির একটা ছবি বানায় সেটা দিয়ে জুতা দিয়ে পেটাচ্ছে। একই জিনিস যদি মোহাম্মদের একটা ছবি আইকা, ভারতের পশ্চিমবাংলা এখন বিজেপি ক্ষমতায়, তারা যদি ওইখানে জুতা পেটা করে, আপনি কি করবেন? এই ঘৃণা করতেছেন কেন? সে মন্দির বানাইতেছে তার টাকায়, সে মূর্তি বানাইছে তার টাকায়, আপনার ইমান এত শক্ত, আপনার ইমান যদি মূর্তি দেখে ইমান চলে যায়, তাহলে তো আপনার ইমানই সমস্যা, মূর্তির সমস্যা না তো। এই জিনিসটা করার মাধ্যমে কি হইতেছে, কি মেসেজ দেওয়া হচ্ছে? আর একটু যদি দেখি, হিন্দুদের এই বাংলাদেশে উঠতে বসতে ভারতীয় নাগরিক গালাগালি করা হয়। সঞ্জয় দাস নামের একজন সঙ্গীতবেত্তা, তিনি ওয়ার্ল্ড কাপে পারফর্ম করেছেন, এবং তার কয়েকটি ভিডিও দেখলাম। আসলে আমাকে দেখানো উচিত, আমি এই মানুষ, মানে এই যে হিন্দু, হিন্দু হইলেই যে দেশদ্রোহী বলা হয়, তার মতো দেশপ্রেম আমি অন্য কোথাও দেখি না। এই হচ্ছে যে আমি একটু দেখাই জিনিসটা, বিভিন্ন ফেসবুক পোস্টে দেখছি যে এখানে বলা হচ্ছে যে ফিফা বিশ্বকাপ ফুটবল আসরের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে সবার মন মাতান সঞ্জয় দেব, একজন বাঙালি সনাতন ধর্মাবলম্বী, 1991 সালের 18 ডিসেম্বর বাংলাদেশের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে জন্মগ্রহণ করেন। যাই হোক, সঞ্জয় আমার বয়সী, এবং শ্রীমঙ্গল আমি ওই এর কাছাকাছি বড় হয়েছি, বিয়ানীবাজার। তো সঞ্জয় মানে পাহাড়ি অঞ্চলে জন্মগ্রহণ করেন, তবে তার বেড়ে ওঠা আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান জোসে। ওকে, সেখানকার এভারগ্রিন ভ্যালি হাই স্কুল থেকে মাধ্যমিক এবং ডি আনজা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে সান জোসে স্টেট ইউনিভার্সিটি থেকে তিনি ব্যবসায় ডিগ্রি নিয়ে স্নাতক সম্পন্ন করেন। সঞ্জয়ের বাবার নাম সন্তোষ দেব এবং মাতা মিতা দেব।
উল্লেখ্য সুনামগঞ্জের পৌর শহরের হাসননগরের হোসেন বক্ত চত্বরের বাসিন্দা প্রয়াত বিশিষ্ট চিকিৎসক ডক্টর ধীরেন্দ্র দেব চৌধুরীর দৌহিত্র তিনি। আচ্ছা, এই তার পরিচিতি এখানে রয়েছে। তো সঞ্জয় আসলে কি করেছেন সেটা আসলে গুরুত্বপূর্ণ, আমি একটু দেখানোর চেষ্টা করি। তিনি ওয়ার্ল্ড কাপ ওপেনিংয়ে যেভাবে নিজেকে নোরা ফাতেহির সাথে পারফর্ম করেছেন এবং বাংলাদেশকে যে প্রেজেন্ট তিনি করেছেন, এটা দারুণ, অসাধারণ। আমি তার আরেকটা ভিডিও একটু, এই যে টাইগার এবং বাংলাদেশের ফ্ল্যাগ, এখন ইসলামিক সন্ত্রাসীরা আপনারা কাজ করতে পারেন, পতাকা অবমাননার নামে তার বিরুদ্ধে একটা মামলা করে দিতে পারেন, যেটা চিন্ময় কৃষ্ণ দাসের ক্ষেত্রে করেছেন। আপনাদের তো সহ্য হয় না তো এরা ভাই মানে লুডিক্রাস থিং, এরা এই পতাকার ঊর্ধ্বে দেখে হলো কালেমার পতাকা, যেটা আইএসের জঙ্গি পতাকা, যেটা দিয়ে এক সময় মানে ওই যে আব্বাসিদ এবং ওই খিলাফতের সময় কিন্তু ওই যে ইরাক থেকে কালো পতাকা বের হইছে, সাদা পতাকা বের হইছে, এটা তো ইসলামের ওখান থেকে আসা পতাকা। এই পতাকা নিয়ে ব্যস্ত জাতি মনে করেন জাতীয় পতাকার অবমাননীয় কথা বলে, বুঝেন না? দে আর সো রিডিকিউলাস। আমি এটা রেটরিক মানে আমি বলার জন্য বলি নাই, আসলেই কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসের সাথে না এদের দিয়ে সম্ভব। এইটার কারণে জাতীয় পশুর অবমাননা, মানে যারা তাদের ইহজনমে কোন ধরনের মুক্ত চিন্তা, শিল্প চর্চা এগুলাকে হারাম 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 করতে করতে মনে করেন তাদের হারাম হারাম বলতে বলতে অর্গাজম হয়, এই গোত্র যখন কেউ কোনো কিছু করে সেটা নিতে পারে না, সেটার পিছনে পড়ে যায়। আশফাকুর রহমান ভাই, একটা জিনিস খেয়াল করেন, বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহমান থেকে শুরু করে অন্যান্য, এরা বাংলাদেশের এই ক্রিকেট থেকে বেতন নেয়। কত বড় হারামি, তারা কিন্তু বাঘের লোগো ঢেকে রাখে। সঞ্জয় একজন সঙ্গীত শিল্পী, সে যদি বাংলাদেশে পরিচয় যে নিজের নাও দেয়, তার কিচ্ছু যায় আসে না, কারণ এটার সাথে তার কোনো সম্পর্ক নাই, কিন্তু ক্রিকেটারের সম্পর্ক আছে। এখন দেখেন তার, এই দেখেন সে শুধু বাংলাদেশ জার্সিতে রাখে নাই, তার কো আর্টিস্টের সাথে যখন কথা হয়, দেখুন বাংলাদেশ মানে তার দেশপ্রেম দেখে আমি কিন্তু মুগ্ধ। আমি একটু এটার অডিওটা তার জার্সিতেই আছে, হাতের ওখানে বাংলাদেশের ফ্ল্যাগও আছে। এক্স্যাক্টলি, শুধু এটা না, এই দেখেন এখানে কিন্তু বাংলাদেশের ফ্ল্যাগ, সামনে লেখা বাংলাদেশ। দেখেন সে তার কো আর্টিস্টের সাথে কথা বলছে, হ্যাঁ এইভাবে অন্য হাতে ম্যাপ এখানে, হ্যাঁ। এবং সে যখন সুযোগ পাইছে, ওই পারফরমেন্সে যতটুকু সুযোগ পাইছে বাংলাদেশকে দেখাই দিছে। এটাকে বলে দেশপ্রেম। আমি তো সঞ্জয়কে নিয়ে গর্ববোধ করি। এই যে পার্থক্যগুলো, যে দেশকে ভালো না বাইসা অন্য একটা দেশে যাইয়া সে দেখাই দিছে। এখন সঞ্জয় কি বাংলাদেশের জন্য গর্ব না? এখন এই সঞ্জয় যদি মোহাম্মদ সলিমউদ্দিন বাংলাদেশ থেকে যাইতো, ওইখানে যে নিজের যোগ্যতায় না যাই আমেরিকায় অ্যাসাইলাম সিক করতো আর একটা কোপ দিত, তাহলে কি মুসলমানদের সম্মান বাড়তো নাকি কমতো? বাংলাদেশের সম্মান বাড়তো নাকি করতো? মজার কাহিনী হলো ওই যে এই সলিমউদ্দিন গিয়ে এই বাংলাদেশটা করে না, সলিমউদ্দিন গিয়ে ওখানে গিয়ে একটা থোপ পরে ওয়াল্লাহি ব্রাদার এভরিথিং ইজ হারাম, দিস ইজ কুফার কান্ট্রি, এগুলো করতে থাকে সারাদিন। আনফরচুনেটলি আমি তো আসলে Can you repeat it? No, I face it. Wallahi brother. Brother. Astaghfirullah. This is brother. Wallahi brother. মানে I wonder যে ভাই, you are a Bengali. Why your English has an Arabic accent? Wallahi রমাদান মানে কাজী নজরুল ইসলামের রমজানের এই রোজার শেষে এই গান ছাড়া তো ঈদ হয় না, তারা বলে রমাদান ব্রাদার নো রমজান। চিন্তা করে দেখে মানে how ridiculous it is. You come from Bangladesh, you live in a country like UK, and you have an Arabic English accent. মানে which doesn't make sense. এবং উনি বলতেছে wallahi brother, this is haram brother. আমরা ওই যে খোদা টদা বলা, যে খোদা দয়া করো, এগুলা করে মানে এই যে দেখেন এই ছেলেটাকে নিয়ে কিন্তু আপনি তো আসলে কি, যে যেমন ফেসবুকের অ্যালগরিদম তো তাকে তা দেখায়, এই ছেলেটাকে নিয়ে কিন্তু ফেসবুকেই একটা বাবলে যেমন খুব খুশি সবাই, ছেলেটার এই যে প্রেস করতেছে, এটা করতেছে, আরেকটা বাবলে কি চলতেছে জানেন? আমরা এসব করি না, এগুলা সব মালা, মানে আমি শব্দটা বলতে পারবো না, ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম টকিং অ্যাবাউট। সারাটা দিন তো এগুলো বলতে থাকে এদেরকে, এরা দে ডোন্ট রিপ্রেজেন্ট আস। আমি এইখানে এসে দেখছি, আমি আপনাকে একটা খুব রিসেন্ট ঘটনা বলি, আমি এতটা মানে এটা কি মানে একটু কাইন্ড অফ পার্সোনালি গায়ে লেগে গেছিল আমার, যদিও আমি এটার সাথে ইনভলভ ছিলাম না। এই যে কয়েকদিন আগে রোজার ঈদ গেল না ভাই,
বাংলাদেশে ইভেন সিলেটে, আপনি সিলেটে থেকে আসছেন, আমি চিটাঙ্গে থেকে আসছি, বাংলাদেশে রোজার আগে চাঁদ রাত ইটস এ ভেরি সিগনিফিকেন্ট থিং ইমোশনালি। আমি অনেস্টলি বলি, আমি ইসলাম ধর্ম চর্চা করা ছেড়ে দিছি, সব ঠিক আছে, বাট চাঁদ রাতের দিনটা এখনো আমার কাছে মানে হ্যাবিচুয়েট, ইটস আ গুড। ভাই আমার এখনো মনে আছে চাঁদ রাত ছিল একটা দিন যেই দিন পড়াশোনা মাফ সন্ধ্যার পরে ছিল আমাদের জন্য। তো when we are growing up it's a big issue, ওই দিন পড়াশোনা মাফ। তো চাঁদ রাতে কিন্তু আমাদের, হ্যাঁ এক্স্যাক্টলি, ইটস মোর অফ এ কালচারাল থিং। এখন চাঁদ রাতের যেই জিনিসটা, চাঁদ রাতে কিন্তু আমাদের কালচারে হাতে মেহেদি দেওয়া এটা খুবই মানে নর্মাল একটা জিনিস। এটা যদি চাঁদ রাতে যদি আপনি চিন্তা করে দেখেন, তো চাঁদ রাতে যদি বাংলাদেশের মানুষজনকে মেহেদি দিতে না দেওয়া হয়, দে উইল ফিল অফেন্ডেড যে কি রে ভাই, আমি চাঁদ রাতের দিন মেহেদি দিব না, তাহলে কিসের ঈদ, তোর ঈদ তোরাই রাখ, আমি করবো না ঈদ। অনেকে এরকম বিরক্ত হবে। কিন্তু এইখানে চাঁদ রাতে এক এক ভদ্র মহিলা, তারা হাজব্যান্ড ওয়াইফ দুইজনই আসছেন এখানে। চাঁদ রাতে কিছু এরিয়া আছে ওখানে স্ট্রিটের মধ্যে, কিছু কিছু জায়গায় কাউন্সিল পারমিশন দেয়, কিছু জায়গায় দেয় না। তা পারমিশন নিয়ে ওরা টেবিল বিছায় একদিন, ওই যে কমিউনিটির সবাই হাতে মেহেদি এঁকে দেয়। একটা মেয়ে বসে মেহেদি আঁকতেছে, তার হাজবেন্ড পাশে বসে দাঁড়ানো। হাজবেন্ড বলতেছে, তো ইন্টারভিউ করতেছে যে আপনি এসছেন, উনি কে? বলে আমার হাজবেন্ড। ও হাজবেন্ড কেন এসছে? বলে আমাকে সাপোর্ট দিতে এসছে। তো আপনার যে হাজবেন্ডকে ইন্টারভিউ করতেছে যে আপনি কি ওয়াইফকে কেন সাপোর্ট দিতে এসছে বা কি কি একটু বলেন আমাদেরকে। বললো যে আমার ওয়াইফ এই জিনিসটা খুব ভালো করে, তো দ্যাটস ওয়াই আই এম হিয়ার টু সাপোর্ট। আমি সে খুবই পরিশ্রমী, সে সবসময় আমার খেয়াল রাখে, সে আমাকে প্রচন্ড ভালো। মানে ওই কথাটা শুনলে, ভিডিওটা যদি আপনি দেখেন, ইউ উইল ফিল দ্যাট অ, থাকে না একটা অ ফিলিংস, আমি জানি না রে বাংলায় কি বলবো, দেখে ভালো লাগে। হাউ রোমান্টিক, হাউ কিউট, সুন্দর একটা শাশ্বত টাইপ, সুন্দর একটা জিনিস। মেয়েটা বলতেছে আমার হাজবেন্ড খুবই ভালো, সব সময় আমাকে সাপোর্ট করে আমি কোনো কিছু করতে চাইলে। সো পজিটিভিটি। জাস্ট ওটার কমেন্টে ঢুকলাম, মানে আপনারা কোত্থেকে আসছেন, আপনারা বাংলাদেশ থেকে আসছেন, ভদ্রলোক বাংলায় কথা বলছে, এটা ইউকে বেসড বাংলা নিউজ আউটলেট। কমেন্ট সেকশনে ঢুকে মনে করেন বর্গীয় মানে এখানকার লোকজন কিন্তু বাংলাদেশ থেকে গালি দিচ্ছে না, এখানকার লোকজন একটা আঞ্চলিক এলাকার, কারণ তারা বাংলাতে গালিটা দিতে গেলে তাদের এলাকার ভাষা ছাড়া গালি দিতে পারে না আনফরচুনেটলি। মানে আমি এই কারণে ওই ভাষার মানে অংশ থেকে আইডেন্টিফাই করছি, এরা আমাদের ফরিন না, মানে দে আর নট আওয়ার গার্লস। এটা আবাদি টাবাদি, এই নিজেদের মধ্যে রেসিস্ট। আমি এই কথাগুলো কেন বলতেছি, এই আমাদের এরাই যখন কেউ কমিউনিটি থেকে বাইরে গিয়ে সামথিং পজিটিভ করার চেষ্টা করে, তখন ঠিক কাকড়ার মতো, আমি তো আসলে পতেঙ্গার ছেলে, চট্টগ্রামের ছেলে, বড় হয়েছি তো ওই জায়গায়। আমরা প্রচুর নেভালে কাকড়া ভাজা খাইতাম, যারা একটা সময় ওই নেভালের ওই জিনিসটা বুঝে, কাকড়া ভাজা, ছোট পেঁয়াজু। কাকড়াকে কিভাবে রাখা হয় এটা যদি আপনারা কখনো দেখেন, আমরা বাঙালি হলাম কাকড়ার মতো। কাকড়ার বালতিতে কাকড়াদেরকে কিন্তু বেঁধে রাখা হয় না, এবং কাকড়া কিন্তু আসলে চাইলে একটা টাইমে বালতি দিয়ে উঠতেও পারে। সবগুলো কাকড়াকে যখন রাখা হয়, তখন একটা কাকড়া উঠতে নেয়, আরেকটা কাকড়া টান দিয়া ফালায়, তারপর একটা কাকড়া উঠতে নেয়, আরেকটা কাকড়া ওরে টান দিয়া ফালায়। আমরা হয়ে গেছি এই কাকড়া জাতি। কেউ যদি উঠে ভালো কিছু করতে যায়, তাকে ধর্মের নামে, তাকে এটা আমরা কালচার না, এইসব উল্টা পাল্টা কথাবার্তা বলে এবং খুবই স্লাট শেমিং অ্যাবিউসিভ ভাবে তাকে আপনারা গালিগালাজ করবেন। এই ছেলেটার সম্পর্কে আমি সেই জিনিসটাই দেখছি। একটা গ্রুপে ওকে মানে এম ওয়ার্ড, মানে মা ওয়ার্ড, এগুলা দিয়ে ওকে ইচ্ছা মতো গালিগালাজ করছে। এটা আমরা বাংলার কালচার না। বেঙ্গল মানে দে হ্যাভ লিটারালি এস্টাবলিশড আ টার্ম, বেঙ্গলি মিন্স মুসলিম। মানে আমি মানে আই হ্যাড টু সামটাইমস স্ট্রাগল দ্যাট আই এম এ বেঙ্গলি, যে বেঙ্গলি নট নেসেসারিলি মুসলিম হইতে হবে, কে বলছে তোমাকে? খুব ফেস করে যখন ওয়েস্ট বেঙ্গল থেকে বাঙালিরা আসে, পশ্চিমবঙ্গের বাঙালিরা বা হিন্দু বাঙালিরা, তারা কিন্তু খুব মানে বিড়ম্বনায় থাকে যে সবাই ওদেরকে বাই ডিফল্ট মুসলিম মনে করে বসে আছে। কারণ এরা এনে, এবং তারা তাদের বাঙালি পরিচয়টার চেয়ে মানে বলে বাঙালি পরিচয় মনে করেন ফোকাস করে থোপ পরে ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশেও আপনি এটাকে রিলেট করাইতে পারবেন না এই জিনিসগুলা। এবং প্রচুর মানুষজন করতে চায় তার কমিউনিটির জন্য, ভালো কিছু করতে চায়। এইখানে আমি একটা সাংস্কৃতিক গ্রুপের সাথে সম্পর্কিত, সেই ভদ্রলোক আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, ভদ্রলোকের নাম সামথিং আহমেদ,
তার পুরা গ্রুপের সবাই মুসলিম এবং তারা আমার মতো না, তারা প্র্যাকটিসিংই মুসলিম, কিন্তু তারা তার পাশাপাশি সংস্কৃতিটা ধরে যাচ্ছে। তাকে মনে করেন অলরেডি এখানে মুরতাদ এইটা ওইটা, এখানেও এরা ওই ওই বীজটা নিয়ে আসছে। কেন হাসনাত আসছে তো এখানে, জানেন কিনা আপনি? জানি, হ্যাঁ। এরা এই বীজগুলা নিয়ে আসছে। আহমদুল্লাহ আসতেছে না, ইউসুফিরা রাজ্জাক বিন ইউসুফেরা আসতেছে না, এই বীজটা ওরা এখানেও নিয়ে আসছে, পশ্চিমকে নষ্ট করতেছে এবং আলটিমেটলি দে আর ডুইং এ গ্রেট ডিসার্ভিস টু এভরি আদার। এবং আপনি যে রাম মন্দিরের কথাটা বললেন, আমি একটু কনক্লুড করে দেই। হ্যাঁ, আমি একটা জিনিস ইদানিং খুব ফিল করি, একটা মানুষ ততক্ষণ পর্যন্তই রেসিস্ট না যতক্ষণ পর্যন্ত সে মজলুম না। আনফরচুনেটলি, কিন্তু হ্যাঁ, আনফরচুনেটলি ইনক্লুডিং মি, ইফ আই এম দ্য মেজরিটি, ইফ আই এম ইন পাওয়ার টুমরো, আই কুড বি রেসিস্ট অ্যাজ ওয়েল। এবং আমি মানে মানুষ ওই দুইটা স্পেকট্রামেই থাকতে খুব পছন্দ করে, হয় আমি জালিম হয়ে থাকবো, নাইলে আমি মজলুম হয়ে থাকবো। যখন আমি মজলুম তখন আমি জালিম না, যেই মুহূর্তে আমি আর মজলুম না তখন আমি জালিম। আচ্ছা আশফাকুর রহমান ভাই, আমি আপনার সাথে দ্বিমত করার কোনো সুযোগ নেই। দর্শকদের একটা প্রশ্ন করি, এখানে অনেকেই লিখেছেন, এই যে আপনি একটা শব্দ বলতে গিয়ে বলেন না যে মালাউন বলে গালাগালি করা হয়, চিটাগাংয়ে ডেডাইয়া, ডেন্ডি, মালু, ডান্ডি, আমার এলাকাতে আমি জানি। হ্যাঁ হ্যাঁ, ডান্ডি ডাডি। আই ওয়াজ চিটাগাং ফর 2 years, তো এইখানে আমার এই জিনিসগুলা চোখের সামনে হয়েছে। তো আপনারা প্রিয় দর্শক যারা দেখছেন, হিন্দু ধর্মাবলম্বী হয়ে থাকলে আপনার বয়স এবং কতবার এই শব্দটি শুনেছেন আনুমানিক একটা জিনিস লিখতে পারেন, আমরা এটা একটু বুঝতেও চাই যে কি ঘটছে। আশফাকুর রহমান ভাই, আমি আমার হোল লাইফ এই শব্দটার ব্যাপারে, সরি আমি একটু ইন্টারাপ্ট করলাম, এই শব্দটা আমি আমার হোল লাইফে এমন মানুষের কাছে শুনছি যে আমি মনে করেন 5 মিনিট শকে ছিলাম। সাধারণ মানুষজন বলে, মনে করেন সেই মানে একজন ভদ্রলোক যিনি বাংলাদেশের সামরিক বাহিনীর ওয়ান অফ দ্য টপ লিডিং জেনারেল ছিল, সেখান থেকে চলে আসছে, তার প্রোফাইল আমি মানে সঙ্গত কারণে এখানে বলতেছি না, সেই ভদ্রলোক একদিন কি প্রসঙ্গে আমার বলতেছে, এরা মাল্লুদের সাথে কথা বলো কেন, দে মালাউন। আই ওয়াজ লাইক, মানে সিনিয়র তো, মুখের উপর তো বলতেও পারি না। আই ওয়াজ লাইক, হোয়াট দ্য ড্যাশ ইউ আর টকিং অ্যাবাউট, মানে এটা কি বললেন আপনি? মানে আমি নিতে পারি নাই যে এই লোকটা আমি খুব পছন্দ করতাম অ্যাজ এ সিনিয়র, তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, কিন্তু এরপরে তার এরকম অনেক আচরণ আছে, এই ধরনের আচরণ বললাম না, মানে মানুষজন যখন মেজরিটি হয় তখন শিবের মন্দিরও ভাঙে। আমি একটা প্রাইভেট জমিতে হওয়া মন্দির আপনার ভাঙতে হচ্ছে, ঠিক আছে, এটার কনসিকুয়েন্স আপনারা ভোগ করবেন। পশ্চিমবঙ্গে মমতার সরকারকে নামায়ে বিজেপির সরকারকে নিয়ে আসছে বাংলাদেশ। ইয়েস, এক্স্যাক্টলি। এই জিনিসটা বাংলাদেশিরা বুঝে না, কারণ আপনি বর্ডার এরিয়াতে বসে বসে সব জামাতের আসনে এমপি সিলেক্ট করবেন, আর কি আশা করবেন ওই বসে বসে ডুগডুগি বাজাবে? দেখেন এখানে আপনারাই ওই পারে বিজেপিকে ক্ষমতায় আপনারা তুলে দিচ্ছেন, ওই পাশের পাবলিক বিজেপি যে ন্যারেটিভটা বিক্রি করত, সেই ন্যারেটিভটাকে আপনারাই মানে ওই ন্যারেটিভটাকে জাস্টিফাই করছেন, ওই ন্যারেটিভটার জন্য এনাফ ডিসকোর্স দিচ্ছেন আপনারা পশ্চিমবঙ্গে। এটা খুব দুঃখজনক। জি, এই মূর্খগুলো এই কাজগুলো করে এবং আমরা যে কথাগুলো বলছি তাদের ভালোর জন্যই। আপনি আমাকে শেষে 2টো ভিডিও পাঠিয়েছিলেন, ওগুলো কি এই আবার ইন্টারন্যাশনাল? আচ্ছা, ওইটা নিয়ে বলি। হ্যাঁ, এই যে দেখেন না, এবার আসি হলো, এই যে বললাম না, যখন যে মেজরিটি সেই রেসিস্ট। চলেন আমরা দেখি, এই যে থোপ পরে আমরা ঘুরে বেড়াই, আমরা মুসলমান, আমাদের মুসলমানদের, আমরা এই যে ব্রাউন এই কালারের মুসলমানদের কি হয় একটু দেখুক দর্শকরা। এটা কি একটু অডিও প্লে করা যায় কিনা, অডিওটা শেয়ার হয় কিনা? অডিওটা শেয়ার করাই আছে বোধহয়। আচ্ছা, আমি আবার চেষ্টা করছি। মানে দর্শকরা হয়তো শুনতেছে, আমি হয়তো শুনতেছি না, হয়তো স্ট্রিমে যাচ্ছে। আপনি শুনতে পাবেন অবশ্যই। দর্শক আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। এখানে দর্শকরা তো বলছে যে 5,000, কেউ 10,000, 50,000 বার এই মালাউন শব্দগুলো শুনেছেন। আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছেন? Where are you from? Pakistan. Where in Pakistan? You're not from Arab, right? No. Okay. Why is it not Arab? Take off. Take off. This for Arab. Don't use for scammer. Scammer paper? Scam paper Okay. again, huh? Don't scam paper. No. This one the last time. Okay.
মানে হচ্ছে দুবাইতে দুবাইয়ের যারা অরিজিনাল মুসলমান তারা পাকিস্তানের গা থেকে পাঞ্জাবি আরব খুলে ফেলছে। মানে সোজা বাংলায় যারা হ্যাঁ, আরব, আরব, ইয়েস। পাঞ্জাবি না ভাই, আরবরা থোপ বলতেছে থোপ, এটা আরো পাঞ্জাবি তো হ্যাঁ ভাই আমরাও পরি, কেন আপনার মানে বিভিন্ন পয়লা বৈশাখে পাঞ্জাবি কুর্তা পরে পরে বেরোন না? পরে হ্যাঁ হ্যাঁ আমিও তো পরি, এখনো পরি। জি, এটা এটা খুলে নিছে যে তুই বেটা ফকিন্নি, তুই তো বেটা কিসের মুসলমান, তার এটা এটা আমাদের খুলে আরবদের ফেলে যে জন্য, তুই কে? তুই তুই হ্যাঁ তুই কনভার্টি শালা কোত্থেকে আসছিস, তুই এটা কেন কোন সাথে পড়ছিস, ইউ ডাইরেক্ট বলছিস ইউ আর নট আরব, হাউ ডেয়ার ইউ ওয়্যার দিস। কোথায় যায় ফ্রিডম অফ চয়েস, ফ্রিডম অফ ড্রেস? ফ্রিডম অফ ড্রেস কোথায় আপনাদের এখন? একটু আমাদেরকে একটু বলেন, আমরা বুঝি। জি, এটা ওখানে একটা গিয়ে একটু খুবই দেখান না, ওখানে গিয়ে দুইটা একটু একটু প্রোটেস্ট করুক। এখন মুসলমান ধর্মীয়, আমার মানে একটা মুসলিম দেশে আপনি আপনার ধর্মীয় অনুভূতিতে আঘাত আনছে, আপনার পোশাক নিয়ে, ধর্মীয় পোশাক নিয়ে কথা বলছে, একটু প্রোটেস্ট করেন। 1 জুলাই নিয়ে একটু আওয়াজ করছিলেন, সব 14 শিখে গেছিলেন না? সরকার পরে গিয়ে না খত দিয়ে মুসলেকা দিয়ে ছুটাই আনছে আপনাকে। না, সবাই দেখেন দাদা গেঞ্জিতে মানে অলমোস্ট খালি করে দিছে না। বিএনপি সরকার ট্রাই করতেছে কিছু এখনো। এই যে সারাটা দিন গোমূত্র গোমূত্র, হিন্দুরা গরুর মুত খায়, এগুলা বলেন। আসলে আপনারা হলাম কূপমণ্ডুক, আপনারা জানেন হলো শুধুমাত্র আপনার এই যে বাংলাদেশ ইন্ডিয়াতে কি হচ্ছে। মানুষজন লাইন ধরে সৌদি আরবে গিয়ে উটের মুত খায়। এই মালটা বাংলাদেশে মনে হচ্ছে। না ইন্দোনেশিয়ান, ইন্দোনেশিয়া না, মালয়েশিয়ান। এটা নাই। এই লাস্টে একটা ইয়ে দেখলাম। ইন্দোনেশিয়ান বা মালয়েশিয়ান? এই ও আচ্ছা আচ্ছা, ওকে। ও এটা না, এটা নাটালিয়া ইন্দোনেশিয়ান হাবিবটা আমার মনে আছে। ওকে, তো হ্যাঁ, এই যে ঘৃণার চাষাবাদ, আশফাকুর রহমান ভাই, আমরা এখান থেকে এই যে দেখলাম, এটা তো এরকম উদাহরণ অনেক আছে। এখন কি বলবো ভাই, গুইসাপ খাওয়ায়, ও এটা গুইসাপ খায় ঠান্ডা। হুম হুম, ঠান্ডা খায় কেন? ওই যে আপনাকে প্রথমে আপনাকে গঙ্গা ফড়িং, এই যে ইয়া কি বলে এটা রে, আরে ফড়িং একটা ওটা। ঘাস ফড়িং, ঘাস হ্যাঁ ফড়িং, ঘাস ফড়িং মানে হ্যাঁ হ্যাঁ এটাকে লোকাস্ট বলে, লোকাস্ট। হুম, ফ্রাই করে খায়। হ্যাঁ লোকাস্ট খায়, লোকাস্ট কিন্তু খায়। সেগুলো খাক, আমাদের পঙ্গপাল, বাংলা শব্দটা মনে পড়ছে, পঙ্গপাল। এক্স্যাক্টলি, পঙ্গপাল। আমি এটাই মনে করতে আমি পারছি আমি আমার মানে লোকাসটা মনে ছিল, বাট পঙ্গপাল, ইয়েস। জি, এখান থেকে পরিত্রাণের উপায় কি? আমরা তো প্রবলেম নিয়ে বলছি আশফাকুর রহমান ভাই, আমি আপনার সাথে ব্যক্তিগতভাবে এটা শেয়ার করা হয়নি, এখন স্ক্রিনে আছি করেই ফেলি। দর্শক, আপনারা যেভাবে এই যে ব্যক্তিগত জীবনে ধর্মীয় পরিচয়ের কারণে রেসিজমের শিকার হয়েছেন, আপনি দেখতে আমার মতোই, আমার দেশের নাগরিক, কিন্তু আপনাকে মনে করা হয় আপনার দেশ ভারত। এই যে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়ন আপনারা লিখেছেন, এইবার একটা উদ্যোগ আমি নিয়েছি। এটা আশফাকুর রহমান ভাইয়ের সাথে ব্যক্তিগতভাবে, বা আমি এখন আপনাকে বলতে পারি, আপনার মতামত জানাবেন। আমি শুধু এটা একজনের সাথেই শেয়ার করেছি, সেটা হচ্ছে যে নাফিস শাতিল ভাই, অনেকেই চিনবেন। শাতিল ভাইয়ের ভিডিও আমিও দেখি, ভালোই লাগে। তো তাকে আমি শেয়ার করেছিলাম। আমি একটা উদ্যোগ নিয়েছি, অর্থাৎ প্রবলেমটা বলি। প্রবলেমটা হয় কি, আমরা তো বাংলায় কথা বলছি, যত মানে এই যে আজকে আমার ছুটির দিন, আপনার ছুটির দিন, আমরা এই সময়টা এখানে ব্যয় করছি, আমাদের স্বার্থ কী? হ্যাঁ, ইউটিউব থেকে হয়তো কিছুটা রেভিনিউ জেনারেট হয়, কিন্তু এই সময়টা তো অন্য কাজ করলে আমাদের ব্যক্তি জীবনে, এই ব্রিটেনে বলেন, কানাডায় বলেন, প্রতি ঘন্টার যে মূল্য, সেটা ইউটিউব কোনো দিনই দিতে পারবে না। তার মানে অন্য জায়গায় আমাদের সময়ের মূল্য বেশি, তারপরে এখানে সময় দিচ্ছি, মানে সময় অপচয় করছি শুধুমাত্র দায়িত্ব থেকে, মাতৃভূমির প্রতি দায়িত্ব, তাই না? বায়াস ছাড়া। আমরা তো মুনাফিক না, পরিচয় আমাদের স্পষ্ট, যে আমি কি, আমার নাম অমুক, আমি চেহারা দেখে কথা বলছি, আমার ধর্মীয় পরিচয় আছে, বিশ্বাসী অবিশ্বাসী সব স্পষ্ট, কোনো কিছু গোপনের না। এবার বাংলায় এত কথা বলেও খুব একটা কি মানুষকে মানে এটার প্রভাব তৈরি করতে পেরেছি? এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, পেরেছি। এখন ধর্মীয় সহিংসতা অনেকটাই, মানে আমরা ছাড়া আর কেউ তো নাই, সরকার বন্ধ করছে না, এই সন্ত্রাসীদের কিছুই হচ্ছে না। কিন্তু আর একটা তো দিক থাকে, অস্ট্রেলিয়া থেকে এই আজহারি আব্বাসীদের ডিপোর্ট করা, এটা শুধু ইসলামিক সন্ত্রাসীদের ডিপোর্ট করা না, তারা যেন তাদের যেহেতু রুটি রুজি পশ্চিমে, বেশি টাকা এখানেই পায়, তো এই পকেটে বা পেটে লাথি পড়লে ওরা যেন এই ফ্যানাটিক বক্তব্য, তার ফ্যানাটিজম, এগুলো যেন ছড়ানো বন্ধ করে। আমাদের সেই সময় আমার উপলব্ধি হয়েছে, অনেক সময় ইংরেজিতে কয়েকটা ভিডিও তৈরি করেছি, আর আমার জীবনে ইংরেজি ভিডিও বোধহয় সর্বসাকুল্যে 5টা হয়েছে। জাতিসংঘে একটা স্পিচ দিয়েছিলাম, হিউম্যান রাইটস কাউন্সিলে, ওইটা একটা, এই 6-7টা এই শেষ। ইংরেজিতে একটা চ্যানেল বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সেভাবে হয়ে ওঠে নাই। উদ্যোগটা এরকম, এই যে প্রবলেমগুলো বাংলাদেশে হয়, উদাহরণ যদি দেই, যখন দীপু দাসকে হত্যা করা হয়েছিল,
2 দিন আমি তখন অফলাইনে ছিলাম। 2 দিন আমি কোনো ইংরেজি নিউজ পাই নাই যেটা অথেন্টিক নিউজ হোক বা কোনো একটা রিপোর্ট যেখান থেকে একদম অথেন্টিক কথাবার্তা বলা হবে। ভারতীয় গণমাধ্যম বলেন, অন্য তারা বিভ্রান্তি সৃষ্টি করেছেন। আসলে ওরা প্রথমে বলা ওদের হয়েছিল এজেন্ডা নিয়ে ওদের তালে ব্যস্ত থাকে। হ্যাঁ, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে, আবার বলা হয়েছে হয় নাই। এই ডিসকোর্সে না যাইয়া মূল জিনিসটা ছিল যে একজন ব্যক্তি তার হিউম্যান রাইটস ক্রিটিসাইজ করা, এই যে নিরপেক্ষভাবে করা, ধর্মীয় সংখ্যালঘুদের রাইটস নিয়ে কথা বলা, বা এখন ধরেন আওয়ামী লীগ বিপদে আছে তাদের রাইটস নিয়ে ইংরেজিতে কিন্তু তেমন কোনো কাজ নাই। আমি একটা উদ্যোগ নিয়েছি কানাডায় বা অন্য মানে রেজিস্ট্রেশন করে একটা আইপিটিভি খোলার, মানে এটার উদ্যোগটা আমি একটু একটু ভেঙে বলি আসলে করে মানে বুঝেন। আইপিটিভি কেন, স্যাটেলাইট টেলিভিশন খোলার মতো অর্থ সামর্থ্য কোনো কিছুই আমার নাই, এবং আইপিটিভির জন্য লাইসেন্সেই তো কানাডিয়ান ডলার বোধহয় $5,000 শুধু লাইসেন্স নিতে। লাইসেন্স কেন? অ্যাকাউন্টেবিলিটি। আপনার এটা যে একটা মিডিয়া সেটা তো ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু এটা যে আসলেই এটা একটা জিনিস রেজিস্টার্ড হইলে কি হয়, এটার অথেন্টিসিটি তৈরি হয়, যে এটার জন্য আপনি অ্যাকাউন্টেবিলিটি তৈরি হয়। অ্যাকাউন্টেবিলিটি তৈরি হয়। আপনি কোনো ভুল কিছু বললে আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে। আমাদেরও অ্যাক্টিভিজমের বাইরে কেন দরকার একটা ভালো ওয়েবসাইট, একটা নাম, নির্দিষ্ট নাম, ওয়েবসাইট, এবং ওইখানে থাকবে ভিডিওগুলো, প্রতিদিন 2টা ভিডিও অন্তপক্ষে আপলোড করা, এবং সেটা ইউটিউবেও থাকবে, যেন বাংলাদেশের যে অসঙ্গতিগুলো হয় প্রতিদিন, এই যে ধরেন রাম মূর্তিতে রামের ছবি দিয়ে তারা জুতাপেটা করছে, এটা নিয়ে কিন্তু আপনি কোনো রিপোর্ট ভালো পাবেন না। 3 মিনিটের সর্বোচ্চ লেন্থ হবে প্রত্যেকটা রিপোর্ট, এবং সেখানে শাতিল ভাই রাজি হয়েছেন, আমি হোস্ট করব, শাতিল ভাই, আরও 2 জন দরকার, আশফাকুর রহমান ভাই, আমি একটু প্ল্যানটা বলি, আপনি ইংরেজিতে ভালো, এটা আমার মাথায় ছিল না। নারী অবশ্যই দরকার, পাহাড়ি আদিবাসীদের মধ্যে একজন পেলে ভালো হয়, এবং সবাই আমরা তাদেরই খুঁজছি যারা দেশের বাইরে রয়েছেন। দেশে থেকে আসলে একটু 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 কঠিন হবে। দেশে থাকলে কি দেশের বাইরে থেকেও চিন্তা করে দেখেন, এক্সটেন্ডেড ফ্যামিলি আছে তো, যদিও আমার ক্ষেত্রে আমার ফ্যামিলি আমাকে অনেক আগে ত্যায্য করে দিছে। আমি আমার হ্যাঁ। ফ্যামিলি থেকে তো মানে যারা আমাকে চিনে তারা জানে আমি আমার ফ্যামিলি থেকে প্রায় না, আমাদের ওই টেলিভিশনটাতে মোর দেন 6 ইয়ার্স। রাইট, রিলিজিয়ান But বেজ ওরা তো কিছু suffer না, করে। রাইটস, জি সাফার না করে। না, আমাদের ইটস মোর অফ উদ্দেশ্য হিউম্যান রাইটস, এন্ড আমি বুঝতে পারছি Yes. যে অবজেক্টিভ ভাবে যেন রাইট ইনফরমেশনটাকে আমরা মানে পৌঁছায় দিতে পারি। হ্যাঁ, এবং ফ্রন্টে হয়তো আমরা 5 জন ন্যারেট করবো, প্রতিদিন 2টা ভিডিও, অর্থাৎ আপনি যেদিন ব্যস্ত থাকেন কেউ না কেউ এটা টেনে নিয়ে যেতে পারবে। এবং আমার উদ্যোগটা দেখেন, প্রফেশনাল কাজ কখনো চ্যারিটি করে হয় না, মানে আমি একটু টাইম দিলাম, আমি এটা হবে না। আবার যারা ধরেন আশফাকুর রহমান ভাই যদি এটাতে উদ্যোগে থাকেন, তাকে এটার জন্য সম্মানী দেওয়ার সামর্থ্যও হবে না, কারণ পশ্চিমের দেশে থাকলে তার প্রত্যেক ঘন্টায় যে পরিশ্রম সেটা আসলে পয়সা দিয়ে করা যায় না। তাও তো একটা তো অন্ততপক্ষে সম্মানী যার লাগবে না, যেমন আমার ইকুইপমেন্ট আছে, কিন্তু ইকুইপমেন্টগুলো কিনতে হবে, টেলিপ্রম্পটার, ক্যামেরা, লাইট, সাউন্ড, একদম প্রফেশনাল করতে গেলে। তো আপনি একটা রিপোর্ট তৈরি করবেন, সেটা পশ্চিমারা দেখবে, মানে ইংরেজি ভাষাভাষীরাই তো দেখবে, তো তাদেরকে আপনি একটা ক্লিয়ার কিছু না দিলে সে কেন দেখবে? আপনার প্রবলেম, এটা আপনার প্রবলেম, সে কেন দেখবে? বাংলাদেশের প্রবলেমগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি আন্তর্জাতিক পরিমণ্ডলে ইংরেজিতে, যেন আপনার ওই ভিডিওটাকে রেফারেন্স হিসেবে বিভিন্ন জায়গায় পাঠাতে পারেন, আপনার বন্ধুদের দেখাইতে পারেন কি ঘটেছে। রাম মন্দির নিয়ে এই যেটা হচ্ছে, আপনি কিন্তু আপনার বলার মতো কোনো রেফারেন্স ভিডিও নাই। তো আপনি এটা যদি করতে চান, বা বাংলাদেশে যত ধরনের হিউম্যান রাইটস ভায়োলেশন হয়, এথিস্টদের প্রবলেম, পাহাড়ি আদিবাসীদের প্রবলেম, বৌদ্ধদের প্রবলেম, এই আমি জায়গাগুলোতে বাংলাদেশের হোল আউটলেটে শুধুমাত্র এই বিষয়টাকে নিয়ে একটা চ্যানেলকে এই জাতীয় কিছুটা হলেও টাচ করতে দেখছি, সেটা হলো নেত্র নিউজ। এটা হলো আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি ওদেরকে প্রমোট করার জন্য বলতেছি না। মাদ্রাসার বলৎকার এই টপিকটা নিয়ে কথা বলা, পাহাড়ে যে মাস কনভার্সেশন চালাচ্ছে মাদ্রাসা খোলার নামে, এগুলো নিয়ে আমরা তো সারাদিন চিল্লাই। অ্যাটলিস্ট নেত্র নিউজ এই টপিকগুলোকে কিছুটা হলো টাচ করছে। আমি জানি না নেত্র নিউজের এদের অবস্থা তাসনিম খলিল বা এদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে, কয়দিন টিকতে পারবে, বাট না, তারা হাইলি ব্যাকড বাই, অনেকেই বলেন ইউএসএ, তারা ইউএসএর কোনো একটা এজেন্সির ফান্ডে চলেন। আমার কোনো ফান্ড নাই, বা আমরা যে উদ্যোগটা নিচ্ছি এখানে জনগণের কাছে আমরা দায়বদ্ধ থাকতে চাই। কোনো প্রতিষ্ঠান যে আওয়ামী লীগের তোমাদের পক্ষে কথা বলবো, টাকা দাও না। যদি আপনারা এটাতে, আমার ধারণা যদি 5 জন মানুষ হোস্ট করেন, 5টা মানে আমার আছে লাগবে না, ক্যামেরা, লাইটস, এই মিলেয়া রেজিস্ট্রেশন, এবং একজন প্রফেশনাল এডিটর থাকতে হবে। মানে 3 মিনিটের ভিডিও হইলো, 2টা 6 মিনিটের ভিডিও যদি প্রফেশনালভাবে তৈরি করতে হয়, তাহলে তাকে এটার জন্য প্রায় 8-9 ঘন্টা খাটতে হবে। এই 2টো ভিডিও মানে প্রত্যেকদিন 2টা হবে, এবং সেটা একদম টেলিভিশন গ্রেডের হবে। তো তাকে ধরেন বাংলাদেশের টাকায় প্রত্যেক মাসে 80-90 হাজার টাকা বেতন দেওয়া লাগতেও পারে, মানে সম্মানী। তো আবার যারা হোস্ট করবেন, যাদের যেমন আমাদের পাহাড়ি আদিবাসী বন্ধু কেউ থাকলে, তার
এরকম 1 বছরের একটা ধরে আগাতে চাই। যদি আপনারা এখানে মতামত দেবেন, যদি এরকম কমেন্ট আসে যে আপনারা সেই সাপোর্টটা করবেন, তাহলে আমরা ক্রাউড ফান্ডিং করবো। ওপেন, সব কিছু ডিটেল থাকবে। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী ফান্ড যদি করেন, সেই টাকাটা যদি ওঠে তাহলে এটা উদ্যোগ নেওয়া হবে, না হলে না। এই জিনিসটা করলে কেমন হয়, তাহলে যেটা হবে, ইংরেজিতে শক্ত একটা প্ল্যাটফর্ম তৈরি হবে, এবং যেটা আমাদের সবারই কাজে লাগবে। আমারও কাজে লাগবে, আশাক ভাইয়েরও কাজে লাগবে। কীভাবে? যে আমরা বলতে পারবো যে আচ্ছা, ইন্টারন্যাশনাল পরিমণ্ডলে আমাদের অবাঙালি বন্ধুদের কাছে যে আমি এ নিয়ে কথা বলি। আমাকে অনেকে আমার সহপাঠীরা বলেন যে তোমার চ্যানেলে তো অনেক ভিউ বা অনেক তোমার সাবস্ক্রাইবার, মানে এখানকার লোকজনের কাছে 1 লাখ কিন্তু অনেক, তাই না? 100,000 অনেক আর কি। তো বলে আমি তো বুঝতে পারি না কি বলো। তো এই যে আমাদের একটা পরিচয় হইতে পারে, আমাদের পপুলেশনও তো বেশি। এক্স্যাক্টলি, ওরা তো এই জন্য দেখে ওয়াও এত মানুষ দেখে, কি বলছো তুমি বোঝাই বলো তো। কারণ আমি তো ওরে কয়টার মানে এই যে একটা প্রোফাইল, আমাদের লাভ হচ্ছে কি যে আমরা এই রাইটস নিয়ে কথা বলছি, সেটা একটা 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 নিজের একটা আত্মতৃপ্তি যে আচ্ছা আমি ইংরেজিতে করতেছি। তো সেই চেষ্টাটা করতে পারি। আসলে অর্থ ছাড়া কোনো কিছু হয় না, এবং কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে যদি আমাকে কেউ ফান্ডিং করবে না, যদি করেও তাহলে তার স্বার্থ থাকবে। নাথিং ইজ ফ্রি ইন দিস ইউনিভার্স। তো আমাকে কেন সে ফান্ড করবে? তার আমি কোনো জনগণের কাছে দায়বদ্ধ থাকলে সুবিধাটা হয় কি যে আমার বায়াস হইতে হবে না। এবং আমি তো একটা জায়গায় বায়াস, অলরেডি বায়াস কোথায়, যে আমি যারা সংখ্যায় কম তাদের অধিকার নিয়ে কথা বলবো। যারা সংখ্যাগুরু অর্থাৎ মুসলিমরা বাংলাদেশে বিপদে পড়লে তাদের অন্য টেলিভিশন আছে। যেহেতু প্রত্যেক দিন 2টা ভিডিও হবে, তো সেখানে তো সবার অধিকার নিয়ে কথা বলা যাবে না। আর অবশ্যই আহমেদিয়া বা অন্য সম্প্রদায় যারা মুসলিম রয়েছেন তাদের অধিকার নিয়ে কথা বলবো। কিন্তু মেজরিটি এটা তাদের নিজস্ব টেলিভিশন আছে, সবার যার যার এই যে আমার দেশ আছে, ইসলামিক টেলিভিশন আছে, কি আছে। তো এই উদ্যোগটাতে আপনারা কন্ট্রিবিউট করবেন কিনা, এবং সেটা বেশ ভালো। আমি এটা এখনও হিসাব করে নেই, আলাদা ধরে নিতে পারি যে 30-40 হাজার কানাডিয়ান ডলার লাগতে পারে বা ইউএস ডলার লাগতে পারে টোটাল এই টেলিভিশন সেট আপটাতে। তো এইটা একটা বিষয়। এবং ভিডিওগুলো ধরেন এইভাবে করলে হবে না, সেটা গ্রিন স্ক্রিন ওইভাবে, মানে একদম স্টুডিও গ্রেডের আর কি। তো এই উদ্যোগটা নিতে চাই। আশফাকুর রহমান ভাই, আপনার সাথে ব্যক্তিগতভাবে এটা কথা বলবো না, কেমন হয়। মানে এটা কথাটা আসলো হঠাৎ করে, যে গত পরশু দিনে ভাবছিলাম আমরা তো আসলে এই রাইটস নিয়ে কথা বলছি বাংলায়, এটার ইম্প্যাক্ট তৈরি হবে ইংরেজিতে করলে, তখন মানুষ জানতে পারবে, এবং সরকার বা বহির্বিশ্বে যারা আছে বাংলাদেশ রিলেটেড তাদের উপর প্রেশার তৈরি হবে, এবং আমাদের এনিমি হবে সরকার, আমি জানি। কারণ তারা চাইবে না এই কথাগুলো ইংরেজিতে হোক। বাংলায় বলে ওরা জানে যে আমরা আর মামুরা আমরা শুনে এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে ফালাই দেই। হ্যাঁ, এই উদ্যোগটা নিয়ে আপনার কিছু বলার আছে কিনা আশফাক ভাই? এবং আসলে এটা সমাধান বলতেছি না, সমাধান হচ্ছে না। না, এবং আসাদ ভাই, আমি অনেস্টলি এই আপনার এই মানে এখন পর্যন্ত যে জিনিসগুলো ডিসকাস করলেন উদ্দেশ্য বৃদ্ধি হতে, আমি মনে করি ইট কুড বি আ প্ল্যাটফর্ম। আপনি এটা নিয়ে ফার্দার, মানে এটা তো একটা মৌলিক ভাবে আমরা ওই যে বলে না যে নীতিগতভাবে কি করবো একটা সিদ্ধান্ত বা চিন্তা করতেছি। আলটিমেটলি অপারেশনাল লেভেলে গেলে অনেক কিছুই চিন্তা করতে হবে, কারণ আইপিটিপিও আস্তে আস্তে আউট অফ ফেজ হচ্ছে কিছু কিছু জায়গায়। কারণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এগুলাই এত বেশি হয়েছে, ইউ ক্যান লিটারলি হ্যাভ মানে ইউটিউব টিভি চ্যানেল, আপনি ইউটিউবে আপনার টিভি স্ট্রিম করতে পারবেন। যাই হোক, এটা নিয়ে আমরা টেকনিক্যালিটি নিয়ে পরে আলোচনা করি, বাট আমার মনে হয় একটা রেফারেন্স আপনি আমার বিবিসির এটা পাঠাইছিলেন, এটা একটু দেখাই। যেমন যেটা হয় ইউটিউবে তো থাকেই, কিন্তু আপনার যখন নিজস্ব একটা ডোমেইন থাকবে খুবই স্ট্রং, আর এগুলো ভিডিও রিলেটেড ডোমেইন কিন্তু খুব, ওইটার হোস্টিং খুবই দামি এবং সিকিউরিটি থ্রেট থাকবে। তো তখন আপনি কিন্তু একটা প্রতিষ্ঠান হিসেবে, যেমন আমি এই বিবিসির আপনি আমাকে নিউজটা শেয়ার করছিলেন ভাই, দেখেন তাদের কিন্তু এখানে এই ভিডিওটা প্লে হচ্ছে, এবং এটা ওয়েবসাইটে প্লে হচ্ছে, দেখেন। তো এই বিবিসির নিজস্ব ওয়েবসাইটে নিজস্ব, মানে এটা ওরা সম্ভবত এডব্লিউএস ইউজ করে, এডব্লিউএস এর মাধ্যমে নিজস্ব ভিডিও। ইউটিউবেও আছে ভিডিওটা, বাট দিস ইজ প্লেড ফ্রম বিবিসি's ওন ওয়েবসাইট। রাইট, এই জিনিসটা যে আমাদের নিজস্ব, কারণ আমরা তো প্রতিদিন 10টা নিউজ করতেছি না, 8 ঘন্টার না, ছোট 3 মিনিটের, যেটাতে সাবজেক্ট এবং দুইটা করে হলে মানে এটা মনে হয় অ্যাফোর্ড করা যাবে। আমি এটা নিয়ে একটু এক্সপার্টদের সাথে কথা বলি, বাট উদ্যোগটার উদ্দেশ্যটাই হচ্ছে এটা রাইটসটাকে এস্টাবলিশ করা। নেত্র নিউজ তার পলিসির বাইরে গেলে করবে না, কারণ তারা যাদের কাছ থেকে ফান্ড, তারা তো এমনি করতেছে না, চ্যারিটি করতেছে না। তাসনিম কলির কত বেতন নেন? সুইডেনে থেকে তিনি একটা প্রফেশনাল কাজ করছেন, না হলে তো $5,000 ওনার স্যালারি ধরলে, মানে কম হইলো আর কি। তো এইরকম তো আমরা তো বায়াস না, মানে কারো পারপাস সার্ভ করবে না, ফলে আমাদেরকেও ফান্ডিং করবে না। অনেকে মনে করতে পারেন আমাদের তো এই কারণে লস, তো আমাদের এই কারণে আমরা তো কন্টেন্ট ক্রিয়েশনে আমরা পয়সাওয়ালাও না। আপনি খেয়াল করে দেখেন, আমাকে কিন্তু আপনি মানে রবিবার ছাড়া খুঁজেই পাবেন না সারাটা সপ্তাহ, মনে করেন নিজের, কারণ আলটিমেটলি কন্টেন্ট ক্রিয়েশন থেকে তো আমার ইনকাম না, আমার সারাটা সপ্তাহ মনে করেন কর্ম করে খাই।
সোজা হিসাব। Right. তো এই জন্যই বললাম আর কি। না ঠিক আছে, আমি আমি আমার মনে হয় এটা নিয়ে আমরা ইন্ডিভিজুয়াল লেভেলে উই উইল এগ্রি। এটা এটা একটা ভালো আইডিয়া। আমি আই থিঙ্ক আই উইল ট্রাই টু বি ইনভলভ উইথ দ্যাট। আমার সামনে যদিও থিসিস সাবমিশন আছে, আমি তো ওই যে মানুষজন আমাকে একটু অশিক্ষিত গালি দেয়, তো একটু শিক্ষিত হওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, ডক্টরেট লাগবে না আমার সাথে, না? ওকে, ওকে, নাইস। দেখি না। তো জি, জি। তবে আশফাক ভাই, আপনাকে আজকের এই যে মধ্য প্রাচ্যের আপনি বিষয় নিয়ে আলোচনা করেন, আপনি ইউরোপের বিষয়গুলো তুলে ধরেন, বিশেষ করে আপনার শহর ইংল্যান্ড, এবং এই যে আয়ারল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড নিয়ে আমরা কথা বললাম। তো এই বিষয়গুলো তুলে ধরে আমাদের উদ্দেশ্য কিন্তু আমাদের বাংলাদেশে যারা প্রবাসে রয়েছেন, যারা গেম মেরে যাচ্ছেন অন্য দেশে, যাই করেন না কেন, দেশের সম্মান এবং ধর্মের সম্মান, এইটা দুটোরই রক্ষা আপনার দায়িত্ব। যেমন আপনি কাপড় পরে আপনার নিজের সম্মান, চরিত্র, নিজের বিশেষ অঙ্গ গোপন রাখেন, তেমনি আপনার ধর্মের অঙ্গ যেটা দেখাইলে আসলে খারাপ, আল্লাহু আকবার বলে কোপ দেওয়া, দেশের পরিচয়, আপনার যে ফেস, আপনার যে রং, এই রঙের মানুষ আকাম কুকাম করলে এটা শুধু আপনারই ক্ষতি হয় না, আমারও ক্ষতি হয়। একজন ফ্যানাটিক মুসলমানের কারণে একজন সাধারণ মুসলমান যে আল্লাহ নবীতে বিশ্বাস করে, কোনো ঝামেলা নাই, তার কিন্তু নিজেকে মুসলমান পরিচয় দিতে লজ্জা লাগে। এই জিনিসগুলো করবেন না। সচেতনতার উদ্দেশ্যেই বলা, কাউকে আঘাত করার কোনো উদ্দেশ্য আমাদের ছিল না, থাকবেও না। আশফাক ভাই, আপনার কোনো যদি এই বিষয়ে কোনো ইনপুট থাকে, শেষ বক্তব্য দিয়ে শেষ করতে চাই আজকে শোটি। না, দর্শকরা তো আমার ভিডিও অনেক সময়, আমি আপনার ভিডিওর কমেন্টগুলোতে গিয়ে ইদানিং একটু দেখলাম, একটু ইরান নিয়ে জানতে চায়। ইরান নিয়ে হয়তো আমরা শীঘ্রই কথা বলবো। ইরান কিন্তু আবার যুদ্ধ শুরু করেছে, দুই পক্ষ এক পক্ষকে আবার মারামারি শুরু করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে যুদ্ধ শেষ, তারপরে ইরান আমেরিকার মানে প্লেন মেরে ফালাই দিছে। তা এখন আপনি আমার দেশের প্লেন আন্তর্জাতিক জলসীমায় ফালাই দিবেন, আপনার জলসীমায় ভুলে চলে গেল, আপনি কি ফালাই দিবেন? বাংলাদেশে তো মিয়ানমারের বিমান আসতো, ফালাই দিছি আমরা একবারও? ওয়ার্নিং দেওয়ার ব্যাপার আছে। ও যদি কোনো হস্টাইল রেকগনিশন করতে চায়, অনেক কিছু করা যায়। এরিয়াল এঙ্গেজমেন্ট আমি নিজেই জানি, আই ইউজ টু বি ওয়ান অ্যাপার্ট, মানে আই এম ফ্রম দ্যাট ব্যাকগ্রাউন্ড। কিন্তু আপনি মনে করেন দিলেন বিমানটা ফালায়া, তো এরপর আমেরিকা আবার মানে যুদ্ধ করবো না বলে, ট্রাম্পের সমস্যা নাই। ট্রাম্পের হি ইজ অলওয়েজ ইন মুড টু হ্যাভ সামথিং এন্ড ইউ আর গিভিং ইট অ্যাওয়ে। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আমি আলটিমেটলি সবাইকে, মানে আমি একটু ডিস্টার্ব আসাদ ভাই, আমি সত্যি কথা বলে আমি খুবই মানে হতাশ কেন, সার্বিক সবকিছু নিয়ে কথা বলতেছি, এইটা বলতেছি, কিন্তু আলটিমেটলি দেখেন মানে সোসাইটি এমন একটা পরিস্থিতি চলে যাচ্ছে। এটা আমার দেশ, আপনি আবারও বলতেছি, আপনি আমার সাবকন্টিনেন্টাল পলিটিক্স দেখেন, আপনি ট্রপিক্যাল বা ওরিয়েন্ট, মানে আপনি ওদিকে কন্টিনেন্টাল পলিটিক্স দেখেন, কিংবা আপনি এসে ইউরোপিয়ান পলিটিক্স দেখেন, বা আপনি ওশেনিয়ান পলিটিক্স দেখেন, সব জায়গায় মানুষ ডিভাইসিভ হয়ে যাচ্ছে। আপনাদেরকে মানে দলে দলে ভাগ করা হচ্ছে। এবং মনে রাখেন, আপনারা কেউ ভিকটিম না। যারা আপনারা মেজরিটিতে আছেন তারা আপনারা ভিকটিম হইতে পারেন না ভাই, আপনারা মেজরিটি। হাউ ক্যান ইউ বি ভিকটিম? আপনারা যদি ভিকটিম হন সেটা ভিন্ন ঘটনা, সেটা তো মানে ব্যক্তি পর্যায়ে আমিও ভিকটিম হইতে পারি, বিভিন্ন চোর ডাকাত ছিনতাইকারীর হাতে পড়তে পারি। সো সার্বিক ওই যে আপনাদেরকে জুজুর ভয় দেখায় মাইনরিটিকে পারসিকিউশনে আপনাদেরকে অনবোর্ড করতেছে, ডোন্ট ফল ফর দিস পিপল আর বিজনেসম্যান। তাদের সবার যার যার এজেন্ডা আছে, তারা মুখে একটা কথা বলবে। দেখেন না, এই যে আমির হামজা, কথা আসলে শেষ করতে চাইলেও করতে পারি না। আমি পার্লামেন্টের দিকে তাকাইলে মনে করেন এতটা মানে মানে ডিমেন্টেড ফিল করি আমি। চিন্তা করেন, আমির হামজা দ্বারা বলতেছে বাংলাদেশের পার্লামেন্টে যে সবগুলা মাজার হলো গাজার আড্ডাখানা। এখন এক পার্টি এসে বলবে কেন মাদ্রাসায় গাজা খায় না? হ্যাঁ স্যার, মাজারের গাজা খায়, ওকে আই এগ্রি। মাদ্রাসায় তো রেপ হয়, তাহলে এখন কালকে পার্লামেন্টে রুমিন ফারানা একটু দাঁড়ায় বলুক না মাদ্রাসাগুলো হচ্ছে শিশু বলাৎকারের আড্ডাখানা। এমনিই রুমিন ফারানার নামে বনলতা এক্সপ্রেস নিয়ে আপনারা ধর্ম অবমাননা করে ভদ্রমহিলারে মানে পারেন না, শেষ করে ফেলেন। তো পার্লামেন্টে দাঁড়ায় আপনাদের কাছে মাজার, মানে কারণ আপনি দেখেন, কারণ সুফিজম বা মাজারপন্থী কি বলে, তোমরা সঙ্গীত করো, তুমি সঙ্গীত করতে করতে গাইতে গাইতে তুমি তোমার স্রষ্টার সাথে মিলে যাবা। তুমি নাচতে নাচতে তুমি নাচতে থাকো, নাচতে নাচতে তোমার তার সাথে কানেক্ট হয়ে যাবে। দিস ইজ সুফিজম। পার্সিয়া থেকেই তো আসছে, ইরানের যে আদি সভ্যতা সেখান থেকেই তো এগুলো আসছে। এগুলোর থেকে এগুলোকে সরায় একটা কট্টরবাদ,
মানে আরবের বর্বর বেদুইন মরুভূমির মানে পৃথিবীর মানে হিস্ট্রিতে অন্যতম বর্বর গোত্রের সংস্কৃতিটাকে এনে কি কি প্রাউড ফিল করেন আমি জানি না। ইউ গাইজ হ্যাভ সো মেনি থিংস টু সেলিব্রেট উইদিন ইউর সেলভস। তো আমরা এগুলোকে এক্সপ্লোর করি, সংঘাত বাড়ান, মানে সংঘাত বাড়ায়েন না, মানে মানে নিজের সহনশীলতা বাড়ান, আপনার যান আমজনতা শোনেন, ওই যে জামাত শিবিরের মতো মন্দির পাহারা দেওয়ার নাটক করতে যায় না। আপনার পাশের বাড়ির হিন্দু আসলেই অন্য ধর্মাবলম্বী হিন্দু চাকমা, ওদের কাছে যান, গিয়ে ওদেরকে ফিল করান যে ইউ আর দেয়ার, ট্রাস্ট মি দে উইল অলসো সে হ্যাঁ ওকে উই আর উইথ ইউ। তখন কি হবে, এই যে একটা শয়তান গ্রুপ আপনাদের সবাইকে মানে আমাকে আপনাকে সবাইকে পেরেশানিতে রাখতেছে, তারা একসময় আউটকার্ড হয়ে যাবে। সো আমাদের আমাদের কমিউনিটির দায়বদ্ধতা আছে, আমি তো করি না, এটা তো ওরা করছে, এই কথা কয়দিন বলবেন? প্লিজ কাম আউট, প্লিজ কল আউট দোজ পিপল। আপনি জানেন আপনার স্কুলের আপনার বাচ্চার স্কুলে কোন বাচ্চার আপনার বাচ্চাকে উল্টাপাল্টা হার্ডকোর র্যাডিক্যাল করে বলে দেয়, এবং সেই বাচ্চার বাপ মা এগুলো কোত্থেকে শিখে আসছে। ইউ নো ওয়াই টু রিপোর্ট দিস, বাট ইউ ডোন্ট ডু ইট। কেন? আপনি চিন্তা করেন আপনার বাচ্চার স্কুলে গিয়ে, আমি কিন্তু খুব প্র্যাকটিক্যাল একটা জিনিস বলছি, বাংলাদেশের প্রচুর বাচ্চা কাচ্চারা স্কুল থেকে ছোট ছোট বাচ্চা কাচ্চা শিখে আসে। আমার সন্তান আমাকে একটা সময় বলতেছিল যে বাবা তুমি পানি কেন বলো, তুমি বলো ওঠা। আমি বললাম মানে কেন? বাবা হিন্দুরা পানি বলে, মুসলমানরা ওয়াটার বলে। প্রথমে ফ্যাকচুয়ালি যেটা শিখছে রং শিখে আসছে সে, ইট ইজ ফ্যাকচুয়ালি রং। এই মানে ডিসক্রিমিনেশনটাও ঠিক মতো শিখে আসতে পারে না আনফরচুনেটলি। কিন্তু আমার কাছে অ্যালার্মিং, স্কুলে তো তাকে হিন্দু মুসলমান শিখতে পাঠাচ্ছি না। ইউ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম টকিং অ্যাবাউট? এন্ড একে কে বলছে? একে কি টিচার বলছে? নো, ফেলো স্টুডেন্ট। ফেলো স্টুডেন্ট জানছে কি বাসায় ওর বাপ মা এগুলো শিখাইতেছে। আমি তো ওই বাপ মাকে কল আউট করতাম যে মানে আপনি আপনার এসব মানে এগুলো নিয়ে আপনি এখানে কি করতেছেন? আপনি এখন হজ করতেছেন না কেন? আপনি মাক্কি হচ্ছেন না কেন? যাই হোক, সরি, কথাবার্তায় একটু ফ্রাস্ট্রেশন চলে আসছে। পার্সোনালি খুবই ফ্রাস্ট্রেটেড আছেন ভাই, খুব হতাশ লাগে। চেষ্টা তো কম করতেছি না, সেই 2012, 13, 14, 15 করতে করতে মাথার চুল পেকে গেছে এখন। মানে when I look gray hairs, I have started getting gray hairs. Things are not changing. Anyway, থ্যাংক ইউ সো মাচ আশফাকুর রহমান ভাই। আপনাকে সামনে আবার আপনার অবসর সময়ে ইরান নিয়ে একটা মোটামুটি একটা সুন্দর ডিসকাশন, আপনার আলোচনার অনেক প্রশংসা পাই। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদের যার যার অবস্থান থেকে যারা দেখছিলেন, যার যার সময় অনুযায়ী শুভ সময় জানাই এবং সাথে থাকবেন। আজকের এই প্রস্তাবনা নিয়ে আমি আগাবো, আপনারা যদি ইন্সপায়ার করেন, কারণ আসলে দিন শেষে আপনারাই আমার শক্তি, আমাদের শক্তি, এবং আপনাদের আমাদের আমরা একত্রিত হইলে আসলে কিন্তু অপরাধীরা সবসময় কোণঠাসা থাকে, কিন্তু তাদের আপনি কোণঠাসা করতে পারতেছেন কিনা এটা ডিপেন্ড করে আপনি ঐক্যবদ্ধ কিনা। ভালো মানুষের সংখ্যা সমাজে অবশ্যই অনেক বেশি, অপরাধীরা খুবই সামান্য, 1%ও না, কিন্তু তাদের ভয়ে আমাদেরকে দেশ ছাড়তে হয়, তাদের অত্যাচারে আমাদেরকে প্রতিনিয়ত দুশ্চিন্তাগ্রস্ত থাকতে হয়। তারা যা খুশি তাই করে বেড়ায়, কারণ আমরা তাদের প্রতিবাদ করি না। করলেও আমাদের আওয়াজ, সম্মিলিত আওয়াজ একত্রিত হয়ে ততটা লাউড হয় না তারা যতটা হিংস্র। তো চলুন আমরা